আসসালামু আলাইকুম। তো তোমাদের লাস্ট ক্লাসে তোমার গলগি বডি, লাইসোজোম আর হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই তিনটাই দাগাই দিয়েছিলাম, অর্থাৎ বই দাগিয়ে দিয়েছিলাম। তারপরে তোমার গলগি বডি টপিকটা এটা মোটামুটি পুরাপুরি তোমার বই অনুযায়ী আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসটা হলো ওই ভিডিওটারই পার্ট 2 ক্লাস হবে। এখানে মূলত আমি তোমার যে লাইসোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই দুইটা আলোচনা করা বাদ ছিল, তো এই দুইটা এই দুইটা বিষয় আমি বইয়ের আলোকে তোমাদেরকে আলোচনা করে দিব আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়াই আজকের ভিডিও শুরু করি। তো চলে আসো তোমরা লাইসোজোম টপিকটাতে, অলরেডি বইটা দাগানো হয়ে গেছে। তো চলো আমাদের লাইসোজোম টপিকটা শুরু করি। তো আজকের টপিক হলো তোমার লাইসোজোম। লাইসোজোম তো লাইসোজোম এখন লাইসোজোম অঙ্গাণুটা সম্পর্কে যদি তোমাদেরকে একটু ধারণা দিই, তাহলে এটা কি, এটা হলো তোমার একটা কোষীয় অঙ্গাণু। তো এটা মূলত কি করে, এটা আসলে একটা এনজাইম। এনজাইম জিনিসটা তো আমরা এতদিন যদি তুমি আমার প্রতিটা ক্লাস করো, এই এনজাইম জিনিসটা আমরা মোটামুটি বুঝি। এনজাইম কি, এনজাইম হলো তোমার বই করা গ্রন্থি থেকে খরিত হয়ে আমাদের দেহের বিভিন্ন বিক্রিয়া বিক্রিয়া এগুলা তোমার কি বলবো, এইগুলার রেট অর্থাৎ এগুলার যেই গতি আছে, এগুলোর গতিকে বাড়ায় দেয় বা কিছু এনজাইম আছে কমায়ও দেয়। তো ওই কাজটা মূলত এই এনজাইম করে। তো এই এনজাইম তো এই লাইসোজোম কি, লাইসোজোমের মধ্যে তোমার অনেকগুলো এনজাইম থাকে। লাইসোজোমের মধ্যে তোমার 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। তো এই 40 থেকে 50 ধরনের এনজাইমের কাজ কি, এদের একটা নির্দিষ্ট কাজ আছে। এদের একটা নির্দিষ্ট কাজ হলো, এদের মেইন কাজ হলো এই এনজাইম গুলো মূলত আমাদের বডিতে ধরো কিছু কোষ আছে বা আমাদের বডির কিছু অঙ্গাণু আছে যেগুলো ধরো মারা গেছে বা যেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে। কিছু কোষ আছে যেগুলো মারা গেছে, এখন এগুলো যদি আমাদের বডিতে থেকে যায় তাহলে কি হবে, এগুলো আমাদের বডিতে থেকে গেলে ধরো মরা কোষের একটা বলি একটা স্তূপ তৈরি হয়ে যাবে। এখন যেই কোষগুলোর কোনো কাজ নেই ওইগুলো আমার বডিতে পড়ে আছে। তো এইভাবে তো ওইগুলা থাকলে আমাদের জন্য সমস্যা হবে। তো লাইসোজোম কি করে, লাইসোজোমের এই এনজাইম গুলা আছে, এরা কি করে, এরা হলো ওই যে ওই মরা কোষগুলাকে ধ্বংস করে দেয়। ওই মরা কোষগুলোকে ধ্বংস করে দিলে আমাদের বডিতে আর কোনো মরা কোষ থাকে না। দেন আবার নতুন হলো তোমার সজীব যে কোষগুলো আছে ওইগুলো নতুন ভাবে তোমার কোষ বিভাজনের মাধ্যমে গ্রো করে। এই হলো মূলত তোমার লাইসোজোম। এখন কথায় আসি তোমার বই অনুযায়ী, মানে তো বই অনুযায়ী পড়ায় আমি যেভাবে দাগাইছিলাম। তো প্রথমে আসি, একটা লাইন তোমার বলা আছে লাইসোজোম কি, এটা হলো হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক লাইটিক এনজাইমের আধার, এনজাইমের আধার। এখন তুমি আমার আগের কথা শুনে বুঝতে পারছো যে লাইসোজোম কি, লাইসোজোম হলো এনজাইম। আর যেহেতু এনজাইম, অনেক এনজাইম থাকে, আর যেহেতু অনেক এনজাইম থাকে এই জন্য এটাকে তোমার এনজাইমের আধার বলা হয়েছে, অর্থাৎ এখানে অনেক এনজাইম থাকে। এখন কথা হলো হাইড্রোলাইটিক কি। তো হাইড্রোলাইটিক জিনিসটা কি, হাইড্রোলাইটিক জিনিসটার আগে তোমরা একটা জিনিস বুঝো, হাইড্রোলাইসিস এই ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা মোটামুটি পরিচিত। তোমার 9-10-এ হাইড্রোলাইসিস কেমিস্ট্রিতে পড়ছো। হাইড্রোলাইসিস হলো তোমার পানিকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ ধরো তুমি পানি নিছো, দেন এই পানিকে এর ভিতরে তুমি যদি কারেন্ট ফ্লো করো, অর্থাৎ এর ভিতরে যদি তুমি নাও, অর্থাৎ কারেন্ট দাও বা বিদ্যুৎ প্রবাহ করে, দেন কি হবে, এই পানিটা হলো তোমার হলো হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসে পরিণত হবে। অর্থাৎ আমরা পানিকে বিশ্লেষণ করতেছি। তো হাইড্রোলাইসিস ওয়ার্ডটা থেকে মূলত তোমার এই হাইড্রোলাইটিক ওয়ার্ডটা আসছে। এখন কেন বলছে যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার, কারণ এটা বলার কারণ হলো তোমার যে লাইসোজোম থাকে এর ভিতরে তো তোমার অনেক এনজাইম আছে, তাই না? এখন এই এনজাইম গুলো মূলত এদের এমন ক্যাপাবিলিটি আছে যেটা পানিকে পর্যন্ত বিশ্লেষণ করে দিতে পারে। মানে এদের পাওয়ারটা এত বেশি যে এই এনজাইম গুলো তোমার পানিকে পুরো বিশ্লেষিত করে দিতে, অর্থাৎ পানিকে ভেঙে তোমার হাইড্রোজেন অক্সিজেন এইসব তৈরি করতে পারে, এদের ক্যাপাবিলিটি এত বেশি। তো এই জিনিসটা দ্বারা বুঝাইছে মূলত এই যে পানিকে যদি কোনো জিনিস বিশ্লেষণ করতে পারে তাহলে কোনো কোষকে ধ্বংস করা তার কাছে কোনো বিষয় না। এই জন্য এগুলোকে তোমরা হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলছে, কারণ ওই যে এনজাইম গুলো কোষ ধ্বংস করে। এখন অনেক ধরনের এনজাইম আছে, কেউ হলো বিক্রিয়া বিক্রিয়ার গতি বাড়ায়, কেউ বিক্রিয়ার গতি কমায়, কেউ আবার হলো অপ্রয়োজনীয় জিনিসপত্র ধ্বংস করে। এখন তাহলে এক একটা এনজাইমের এক এক রকম নাম হবে। তো যারা হলো এই যে অপ্রয়োজনীয় জিনিসপত্র ধ্বংস করে তাদেরকে বলা হয় তোমার হাইড্রোলাইটিক এনজাইম। তো হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক ওয়াটার ইউজ করা হয়েছে কারণ এই কোষগুলো এই এনজাইম গুলো মূলত ধ্বংস করে। তো এই হলো প্রথম একটা কথা যেটা বলা আছে যে লাইসোজোম কি, লাইসোজোম হলো তোমার হাইড্রোলাইটিক এনজাইমের আধার। গেল। দেন নেক্সটে তোমার কিছু কথা বলা আছে যে লাইসোজোমের হলো এই জিনিসটা তৈরি হয় কোথা থেকে। তো এখানে তোমার প্রথমে বলা আছে যে এর উৎপত্তিটা কোথা থেকে হয়, এর উৎপত্তিটা হয় হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আর হলো কি হয়, আরেকটা হলো এটা হলো প্যাকেজকৃত, প্যাকেটজাত। এটা প্যাকেটজাত হয় কোথা থেকে, গলগি বডি থেকে।
গলগি বডি থেকে। তো তোমাদেরকে আমি যখন গলগি বডি পড়েছি তখন এই কথাটা বলে দিছি যে আমাদের দেহে কিছু অঙ্গাণু আছে যেগুলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো তৈরি করে। তৈরি করার তৈরি করার পরে ওই অঙ্গাণুটাকে কি করে, ওই অঙ্গাণুকে ঝিল্লিবদ্ধ করে হলো গলগি বডি। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা অঙ্গাণু তৈরি করতে পারে, বাট অঙ্গাণুর চারপাশে যে এক স্তরী বা দ্বিস্তরী ঝিল্লি থাকে ওইটা আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করতে পারে না। তো ও অঙ্গাণুটা তৈরি করে তোমার গলগি বডির কাছে দেয়, দেন গলগি বডি কি করে, গলগি বডি হলো ওই অঙ্গাণুটাকে ঝিল্লিবদ্ধ করে, অর্থাৎ ওর চারপাশে হলো আবরণীটা তৈরি করে। এই জন্য এই আবরণী যেহেতু কি একটা জিনিসকে আমরা প্যাকেটজাত করতেছি, তো প্যাকেটজাতের সাথে কিন্তু জিনিসটা অনেকটা মিল, যে একটা জিনিসকে আবরণী যুক্ত করা হচ্ছে মানে প্যাকেটজাত করা হচ্ছে। এই জন্য বলা হয়েছে যে গলগি বডি হলো এটাকে প্যাকেটজাত করতে হলো, মানে প্যাকেটজাত করে হলো গলগি বডি। এই জন্য তোমাদেরকে আগেই বলছি যে গলগি বডিকে কি বলা হয়, গলগি বডিকে তোমার প্যাকেজিং হাউস বলা হয়। গলগি বডিকে কি বলা হয়, গলগি বডিকে তোমার প্যাকেজিং হাউস বলা হয়। এটাই কারণ যে গলগি বডি কি করে, কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে গলগি বডির কাছে দেয়, আর সে এটাকে এটার উপরে হলো ঝিল্লি তৈরি করে দেয়। তো লাইসোজোমও তেমন একটা অঙ্গাণু যেটা হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে কিন্তু আর ঝিল্লিটা দিতে পারে না। তো এই ঝিল্লিটা কে দেয়, এই ঝিল্লিটা গলগি বডি দেয়। এই জন্য বলা হয়েছে যে লাইসোজোমের উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আর হলো প্যাকেটজাতকৃত কাছ থেকে, প্যাকেটজাতকৃত হলো তোমার গলগি বডির কাছ থেকে। তো ওই জিনিসটা যে ওই আগে তুমি গলগি বডির যে পয়েন্টটা বলছো ওই পয়েন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা। এখন কথা হলো তোমার এখানে যদি এরকম বলা হয় যে লাইসোজোম তৈরি করে কে, তো লাইসোজোম কে তৈরি করে, এটা হলো তোমার ধরো তোমার অপশনে অপশনে তোমার লাইসোজোম তৈরি করে এরকম যদি বলা থাকে, তখন অপশনে কখনোই তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। এখন কথা হলো তুমি জানো যে উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, প্যাকেটজাতকৃত গলগি বডি থেকে, তো তৈরি কার থেকে হবে, তো উৎপত্তি যেটা তৈরি তার সেটা তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। এখন তোমার অপশনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, তাহলে তুমি কি ভাবো এটা আসলে ভুল আছে? আসলে জিনিসটা ভুল নাই, জিনিসটা যদি তোমার এক্স্যাক্টলি উৎপত্তি আসে তাহলে তুমি হলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেবে। এক্স্যাক্টলি যদি প্যাকেজকৃত আসে তাহলে তুমি গলগি বডি দিবা, আর যদি তোমার তৈরি আসে, যদি বলে যে কে হলো লাইসোজোম তৈরি করে, তাহলে এখানে তোমার ওই অপশনে তোমার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি বডি যে কোনো একটা থাকবে, কখনো দুইটা থাকবে না। তো তৈরির ওই ইসে তোমার শুধু গলগি বডি বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে কোনো একটা থাকবে, একটা মেরে দিবা। তো কারণ কি, এটা তৈরির সাথে, লাইসোজোম তৈরির সাথে কিন্তু দুইজনেরই ভূমিকা আছে। তো দুইজনই তৈরি করতে পারে লাইসোজোম। এই জন্য তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি বডি যে কোনো একটা দিয়ে দিবা, অর্থাৎ অপশনে তোমার যে কোনো একটাই থাকবে, ওইটাই দেখাবা, গলগি বডি না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হলো তোমার লাইসোজোমের উৎপত্তির কাহিনী। এই ছিল তোমার লাইসোজোমের উৎপত্তি কাহিনী। এখন লাইসোজোম কোথায় পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় না, এই জিনিসটা একটু তোমাদেরকে বোঝাই। লাইসোজোম কোথায় পাওয়া যায় আর কোথায় পাওয়া যায় না, তো এই যে লাইসোজোম, তো লাইসোজোমটা তোমার প্রথম কথা হলো এটা তোমার প্রাণী কোষে পাওয়া যায়। সব প্রাণী কোষে তুমি লাইসোজোম পাবা, বাট তুমি কখনো উদ্ভিদ কোষে লাইসোজোম পাবা না। উদ্ভিদ কোষে, তো উদ্ভিদ কোষে তোমার লাইসোজোম নেই, প্রাণী কোষে তোমার লাইসোজোম আছে। এটা হলো প্রথম কথা, একদম মাথার ভিতরে ইনপুটটা দিয়ে নাও যে লাইসোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তো এই জিনিসটা একদম ডাইরেক্টলি বলা নেই যে উদ্ভিদ কোষে পাওয়া যায় না, বাট বলা আছে প্রাণী কোষে পাওয়া যায়। তো একদম মানে একদম ক্লিয়ারলি জিনিসটা ইনপুট দিয়ে নাও যে যত প্রাণী কোষ আছে সবার মধ্যে লাইসোজোম আছে, বাট কোনো উদ্ভিদ কোষের মধ্যেই তোমার লাইসোজোম নেই। এটা হলো প্রথম কথা। এখন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো কি, এখন প্রাণী কোষে আছে। প্রাণীর কোষ বলতে কি, প্রাণীর কোষ বলতে তো প্রাণীর ভিতরে অনেক টাইপের কোষ আছে। এখন প্রাণীর কি সব কোষে লাইসোজোম পাওয়া যায়? না। প্রাণীর কিছু কোষ আছে, মানে একটা কোষ আছে যেটাতে তুমি লাইসোজোম পাবা না। তো ধরো আমরা প্রাণী, তো আমাদের অনেক কোষ আছে, আমাদের মুখের কোষ আছে, আমাদের হৃৎপিণ্ডের কোষ আছে, আমাদের হাতের কোষ আছে, আমাদের রক্ত কোষ আছে। তো রক্ত রক্ত জিনিসটা সম্পর্কে তোমাদেরকে আগেও বলছি যে রক্তের দুইটা অংশ থাকে, একটা হলো রক্ত রস আর একটা হলো রক্ত কণিকা। তো রক্তের যেই কোষগুলা ওইগুলাকেই কণিকা বলা হয়, অর্থাৎ এই রক্ত কোষগুলাই মূলত রক্ত কণিকা। এখন এই রক্ত কণিকা আবার তোমার তিন টাইপের হয়। তিন টাইপের কি কি হয়, তোমার লোহিত রক্ত কণিকা, এটাকে তোমার ইংলিশে রেড ব্লাড কর্পাসেস বলা হয়, সেখান থেকে আরবিসি বলা হয়। দেন হলো তোমার শ্বেত রক্তকণিকা, এটাকে তোমার ইংলিশে হোয়াইট ব্লাড কর্পাসেস বলা হয়, সেখান থেকে ডাব্লিউবিসি বলা হয়। আরটা হলো অনুচক্রিকা। তো এখন কথা হলো তার মানে কি, তোমার লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি এটা একটা রক্তকোষ, তোমার শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি এটাও একটা রক্তকোষ। এখন কথা হলো প্রাণী কোষে লাইসোজোম পাওয়া যায়, ঠিক আছে, উদ্ভিদ কোষে লাইসোজোম পাওয়া যায় না, এটাও ঠিক আছে, কিন্তু আমরা যদি আরো স্পেসিফিক কিছু জিনিস জানতে চাই, এই যে প্রাণীর যে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার কোষ আছে, এইখানে আবার লাইসোজোম পাওয়া যায় না, অর্থাৎ প্রাণীদের লোহিত রক্তকণিকাতে বা আরবিসি তে লাইসোজোম থাকে না। আরেকটা কথা কি, আরেকটা কথা হলো প্রাণীদের সব কোষে লাইসোজোম আছে, বাট প্রাণীদের যে ডাব্লিউবিসি আছে বা হোয়াইট ব্লাড কর্পাসেস বা শ্বেত রক্তকণিকা যেটা, শ্বেত রক্তকণিকা মানে এটাও এক ধরনের রক্তকোষ, এইখানে আবার অধিক পরিমাণে তোমার লাইসোজোম থাকে, অধিক লাইসোজোম থাকে।
তো অন্যগুলাতেও থাকে বাট এটাতে অনেক বেশি থাকে, আর এটাতে একদমই থাকে না। বুঝছো? তো এই জিনিসগুলো তোমরা একসাথে পড়বা যে কি লাইসোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। লাইসোজোম প্রাণীর আরবিসি তে থাকে না, ডাব্লিউবিসি তে অধিক পরিমাণে থাকে। এই চারটা ইনফরমেশন এখান থেকে তোমার জানার আছে। এখন কথা হলো ভাই, উদ্ভিদ কোষে তো মানে লাইসোজোম থাকে না। এখন উদ্ভিদ কোষে তাহলে লাইসোজোম মানে একদমই মানে কি বলবো, মানে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, এটা হলো প্রথম কথা। এখন দ্বিতীয় কথা হলো এখানে তোমাদের বইতে আরেকটা ইনফরমেশন দিয়ে আছে। ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হলো এই যে উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো একটা অঙ্গাণু আছে, যেটাকে কি বলা হয়, যেটাকে তোমার স্ফেরোজোম বলা হয়েছে। স্ফেরোজোম। তো এটা আরেকটা নাম আছে অলিওজোম। অলিওজোম। তো এই অলিওজোম আর স্ফেরোজোম, অলিওজোম বা স্ফেরোজোম, এটা হলো লাইসোজোমের মতো একটা অঙ্গন। এখন কথা হলো যে লাইসোজোম কি করে? লাইসোজোম হলো আমাদের কি বলবো, আমাদের হলো যে কোষগুলা আছে, অর্থাৎ যে কোষগুলা হলো মরে গেছে বা মৃত কোষ, ওইগুলাকে লাইসোজোম ধ্বংস করে। তো এই স্ফেরোজোম অলিওজোম এইগুলাও হলো উদ্ভিদ কোষের সেম কাজটাই করে। এরা হলো উদ্ভিদ কোষের হলো কি বলবো, উদ্ভিদ কোষের হলো যে হলো কি মৃত কোষ আছে ওইগুলাকে ধ্বংস করে। তো ওই কথাটা তোমার বইতে ডাইরেক্টলি বলা নেই, এখানে একটা কথা বলা আছে যে কি, এই যে স্ফেরোজোম অলিওজোম এর একটা কাজ আছে, এরা কি করে, এরা হলো তৈল জাতীয় পদার্থকে, অর্থাৎ তেল জাতীয় পদার্থ, তেল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করে। তেল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করে। তো এই জিনিসটা তোমার বইতে বলা আছে যে এরা কি করে, এরা হলো তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করে। এটা হলো এদের প্রধান কাজ। অর্থাৎ লাইসোজোম কিন্তু এই কাজ করে না, সে কিন্তু তেল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করে না। বাট এই যে অলিওজোম বা স্পেরোজোম, এরা কিন্তু তেল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করে, এটা হলো এদের প্রধান কাজ। কিন্তু স্টিল এরা ওই কাজটাও করে, অর্থাৎ লাইসোজোম যেই কাজটা করে, অর্থাৎ ওই মৃত কোষগুলোকে ধ্বংস করে। কারণ উদ্ভিদ কোষেও তো, উদ্ভিদেও তো মৃত কোষ থাকবে, ওই কোষগুলাকে কে ধ্বংস করে? ওই কোষগুলাকে এই স্পিরোজোম বা অলিওজোমই ধ্বংস করে। বাট ওই কাজটার থেকেও আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা কি তেল জাতীয় পদার্থকে ধ্বংস মানে ঝিল্লিবদ্ধ করে। তো এটা মাথায় রাখবা। তাহলে এই ইনফরমেশন গুলো আমাদের মাথায় রাখবা। কিভাবে মাথায় রাখবা? যে এই লাইসোজোম এটা কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় না? উদ্ভিদ কোষে পাওয়া যায়। তো আবার প্রাণী কোষে আসি, তো প্রাণী কোষে কি সব জায়গায় পাওয়া যায়? না, সব জায়গায় পাওয়া যায় না। আরবিসি তে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? ডাব্লিউবি মানে বাকি সবকিছুতে পাওয়া যায়, বাট ডাব্লিউবিসি তে অধিক পরিমাণে পাওয়া যায়। উদ্ভিদ কোষ, এখন উদ্ভিদ কোষেও তো তোমার অপ্রয়োজনীয় কোষ আছে, তাহলে এইগুলাকে ধ্বংস করবে কি? এইগুলাকে ধ্বংস করার জন্য আর একটা জিনিস আছে, সে লাইসোজোম না, সে হলো অলিওজোম বা স্পেরোজোম। তো এই অলিওজোম বা স্পেরোজোম কি করে? উদ্ভিদের অপ্রয়োজনীয় কোষগুলোকে ধ্বংস করে। ঠিক আছে, কিন্তু কথা কি, কথা হলো তোমার এই অলিওজোম আর স্পেরোজোমের আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে। সে কি করে? সে হলো তেল জাতীয় পদার্থকে ঝিল্লিবদ্ধ করে। তো এই হলো মূলত তোমার এই প্যারাটা। তারপরে তোমাদের আরেকটা কথা বলে যায়, তাহলে এখানে কিন্তু আমরা দুইটা অঙ্গাণু সম্পর্কে জানলাম, একটা হলো তোমার লাইসোজোম আর একটা কি স্ফেরোজোম। তো এই লাইসোজোম আর স্ফেরোজোম, ধরো লাইসোজোম আর হলো স্ফেরোজোম, তো এই দুইটার ভিতরে একটা কমন জিনিস আছে, মানে কমন আরেকটা কমন জিনিস আছে, দুইটারই কি ঝিল্লি হলো এক স্তর বিশিষ্ট। এক স্তর বিশিষ্ট, এদের ঝিল্লি হলো এক স্তর বিশিষ্ট। তো আমি যখন তোমাদেরকে ওই যে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, আগের ভিডিও তো, হ্যাঁ আগের ভিডিওতে আমি তোমাদেরকে একটা চার্ট বানাই দিছিলাম যে এদের ঝিল্লি নাই, ওদের এক স্তর বিশিষ্ট ঝিল্লি, ওদের দ্বিস্তরী ঝিল্লি, ওদের ডাবল দ্বিস্তরী ঝিল্লি। তো তোমরা ওই ভিডিওটা দেখবা, কারণ আমি এখানে এত বিস্তারিত আলোচনা করবো না। আমি জাস্ট বলে রাখতেছি যে লাইসোজোম কি, লাইসোজোমে হলো লাইসোজোমের যে ঝিল্লিটা আছে ওটা হলো এক স্তর বিশিষ্ট, ওটা আমি ওই ভিডিওতেও বলছিলাম। আর যেহেতু স্পেরোজোম হলো তোমার লাইসোজোমের মতো একটা অঙ্গাণু, এই জন্য স্পেরোজোমের কি এক স্তর বিশিষ্ট ঝিল্লি থাকবে, স্বাভাবিক কথা, কারণ এর মিল হলো লাইসোজোমের সাথে। তো এটা তোমরা একটু মাথায় রাখবা যে লাইসোজোম স্পেরোজোম দুইটারই এক স্তর বিশিষ্ট ঝিল্লি আছে। এখন ঝিল্লি সম্পর্কে যদি আরো একটা ক্লিয়ার ধারণা রাখতে চাও, তাহলে আগের ভিডিওটা একটু দেখে আসো, কারণ ওইখানে আমি এই জিনিসগুলো একটু প্রপারলি একটা আলোচনা করে দিছি যে কেন মানে কোনটার আছে কোনটার নাই। তো এই হলো কথা যে এদের এক স্তর বিশিষ্ট ঝিল্লি থাকে। তো গেল। দেন হলো তোমাদের আরো কয়েকটা জিনিস আছে। তোমার কিছু পদার্থ আছে, কিছু পদার্থ বলতে ধরো এই যে লাইসোজোম, লাইসোজোম জিনিসটা কি, ধরো একটা এক স্তর বিশিষ্ট ঝিল্লি আছে, এর ভিতরে তোমার বিভিন্ন এনজাইম আছে, এনজাইম আছে, এনজাইম আছে, এনজাইম আছে, এরকম এনজাইম আছে। এখন ধরো এই যে কিছু পদার্থ আছে যারা কি করে, যারা হলো ধরো এই পদার্থগুলো, ধরো লাইসোজোম অঙ্গাণুটা এই কোষের মধ্যে আছে, একটা কোষের মধ্যে তোমার লাইসোজোম অঙ্গাণুটা আছে। এখন কোষের মধ্যে ধরো একটা পদার্থ ঢুকে গেল, একটা পদার্থ ঢুকে গেল, সে ঢুকে যেয়ে কি করলো, সে হলো এই যে লাইসোজোমের ঝিল্লিটাকে ফাটাই দিল। লাইসোজোমের ঝিল্লিটাকে ফাটাই দিল, ফাটাই দিলে কি হবে, এনজাইম গুলাকে বের হয়ে চলে আসবে। বাট ঝিল্লিটা এরকম না যে তোমার ওই পদার্থটা এসে তোমার একদম পড়লো আর ঝিল্লি ফেটে গেল, এরকম না। প্রসিডিউরটা কিরকম? প্রসিডিউরটা হলো এই যে এই পদার্থ, ধরো একটা পদার্থ, সে কি করলো, সে হলো ঝিল্লি ভেদ করে ভিতর লাইসোজোমের ভিতরে ঢুকে গেল, ভিতরে যে এনজাইম গুলো আছে এদের কি করলো, উত্তেজিত করলো। এদের উত্তেজিত করলো, এদের নড়াচড়া বাড়াই দিল, এদের উত্তেজিত বের হওয়ার প্রবণতা বাড়াই দিল। তখন কি হবে, এরা ভিতরে নড়ানড়ি করে 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 করে, আর যেহেতু ওরা অনেক শক্তিশালী, এটা কি করে, এই যে এই ঝিল্লিটা আছে ঝিল্লিটা ছিঁড়ে বা বিদীর্ণ করে বাইরে চলে আসবে।
এরকম কিছু পদার্থ আছে। আবার এরকম কিছু পদার্থ আছে তো যারা হলো এই যে এনজাইমকে উত্তেজিত করে বাইরে বেরোনোর জন্য হলো মানে কি বলবো উৎসাহিত করে, এদেরকে কি বলে, এদের একটা নাম আছে, এদেরকে তোমার ল্যাবিলাইজার বলা হয়। ল্যাবিলাইজার বলা হয় এদেরকে, কি বলা হয় এদেরকে, তোমার হলো ল্যাবিলাইজার বলা হয়। হুম। দেন আরেকটা পদার্থ আছে, ওই পদার্থটা কি, ওই পদার্থটাও তোমার এর মতো ভিতরে ঢোকে, কিন্তু ঢোকানোর পরে কি হয়, ঢোকার পরে এরা এনজাইমকে উত্তেজিত করে, ওদেরকে আরো শান্ত করে দেয়। অর্থাৎ এগুলো যেহেতু অনেক পাওয়ারফুল এনজাইম, এরা একটু উত্তেজিত থাকবে স্বাভাবিক, বাট এদের উত্তেজনাকে আরেকটু কমায় দেয়, এদেরকে একদম ঠান্ডা করে দেয়। তো যারা এই যে এই কাজটা করে তাহলে কি ঠান্ডা করে দেয়, অর্থাৎ ওই মানে এরা ঝিল্লিকে তো মানে কি বলবো, নর্মালি তো এনজাইমটা তোমার ঝিল্লিকে বিদীর্ণ করে না, আর এরা ওই বিদীর্ণ করার সম্ভাবনা আরো কমায় দেয়। তো এরকম কিছু পদার্থ আছে, তো এদেরকে তোমার স্টেবিলাইজার বলা হয়। স্টেবিলাইজার বলা হয়। তো এই স্টেবিলাইজার অর্থাৎ ল্যাবিলাইজার কি করে, হলো লাইসোজোমের যে ঝিল্লি আছে, ঝিল্লিকে তোমার হলো বিদীর্ণ করে করার হলো মানে ই করে, মানে তোমার বইতে সুন্দরভাবে বলা আছে যে এরা কি করে, এরা হলো লাইসোজোমের যে হলো ঝিল্লি আছে একে বিদীর্ণ হতে সাহায্য করে। এই কাজটা করে ল্যাবিলাইজার, অর্থাৎ এই ঝিল্লিটা যাতে ছিঁড়ে যায়, ছিঁড়ে যাইতে সাহায্য করে হলো ল্যাবিলাইজার। আর স্টেবিলাইজার কি, স্টেবিলাইজার হলো ঝিল্লিকে স্থিতি প্রদান করে, অর্থাৎ তো ছিঁড়ে ছিঁড়তে ছিঁড়ে তো নর্মালি যায় না, এরা আরো ছিঁড়ার হলো প্রবণতা আরো কমায় দেয়। এখন কথা হলো তোর এরা কি জিনিস ওটা তোমাদের অত জানা লাগবে না, একটু জেনে রাখলা, বাট এদের উদাহরণ দুইটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বইতে উদাহরণ দুইটা দিয়ে আছে। স্টেবিলাইজার, স্টেবিলাইজার কারা, স্টেবিলাইজার হলো তোমার কোলেস্টেরল, কোলেস্টেরল আর হলো তোমার কর্টিজেন। আর লেবিলাইজার কি, লেবিলাইজার হলো তোমার টেস্টোস্টেরন, তারপরে তোমার প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন, এই দুইটা উদাহরণ মানে তোমাদের বইতে দেয়া আছে, টেস্টোস্টেরন আর প্রোজেস্টেরন। তো এখন কথা হলো যে ভাইয়া এখন জিনিস তো গোলায় যাইতে পারে ভাই, একটা স্টেবিলাইজার মানে ল্যাবিলাইজারে স্টেবিলাইজার ঢুকে যেতে পারে, স্টেবিলাইজার ল্যাবিলাইজার ঢুকে যাইতে পারে। তো আমার ক্ষেত্রেও এই প্রবলেমটা হইতো যে মানে আমার মানে গোলাই যেত যে কোনটা স্টেবিলাইজার কোনটা ল্যাবিলাইজার। তো মনে রাখবা কিভাবে, মনে রাখার টেকনিক হলো তোমরা যখন মানে এখনো জিনিসটা অত উপলব্ধি করতে পারবে না, তোমরা যখন হলো সে পড়বা, তোমরা যখন ওই জুওলজির 9 নাম্বার অধ্যায়টা পড়বা অর্থাৎ পুরোজনন, তো ওই অধ্যায়তে এই যে এই দুইটা হরমোন পাবা, এই দুইটা হরমোন পাবা, এইগুলা কি, টেস্টোস্টেরন হলো তোমার ছেলেদের যৌন হরমোন, অর্থাৎ ছেলেদের কিছু যৌন হরমোন থাকে, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন হলো টেস্টোস্টেরন। মেয়েদেরও কিছু যৌন যৌন হরমোন আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার প্রোজেস্টেরন। তো এখন কথা হলো আমি এই দুইটা জিনিস মাথায় রেখেছি, যেহেতু এইগুলো হলো ছেলে মেয়ে অর্থাৎ আমাদের প্রজননের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা হরমোন, তো দুইটা হরমোনের নাম আমার অবশ্যই মাথায় থাকবে, আমি এই দুইটা হরমোনের নাম কখনো বলবো না, কারণ 9 নাম্বার অধ্যায়তে আমাদের এই দুইটা হরমোন বারবারই আসবে। তো আমি যেহেতু 9 নাম্বার অধ্যায় পড়ছি, তো আমি কখনো এই হরমোন দুইটার নাম কখনো ভুলবো না। এখন যেহেতু এরা আমাদের প্রজননের জন্য খুবই ইম্পর্টেন্ট হরমোন, তার মানে কি এদের তো ভালো কাজ করার কথা, তাই না, এরা আমাদের প্রজননে সাহায্য করতেছে, ভালো কাজ করার কথা। বাট এরা কারা, এরা হলো মূলত ল্যাবিলাইজার, মানে এইখানে কিন্তু এরা খারাপ কাজ করতেছে। সেজন্য আমি এইভাবে মাথায় রাখতাম যে এই দুইটা জিনিস আমার প্রজননের জন্য খুবই ইম্পর্টেন্ট, তার মানে এরা আমার জন্য ভালো, বাট এইখানে কি লাইসোজোমের ক্ষেত্রে এরা হলো ল্যাবিলাইজার। এরা লাইসোজোমের ক্ষেত্রে কি ল্যাবিলাইজার, এরা লাইসোজোমের ক্ষেত্রে ল্যাবিলাইজার, আমি জাস্ট এই দুইটাকে মাথায় রাখতাম। অর্থাৎ লাইসোজোমের ক্ষেত্রে কি হয়, ভালো খারাপ হয়ে যায়, খারাপ ভালো হয়ে যায়, কেমনে খারাপ ভালো হয়ে যায়, কোলেস্টেরল, কোলেস্টেরল জিনিসটা কিন্তু আমাদের জন্য খারাপ, আমরা অলরেডি কোষ ঝিল্লিতে কোলেস্টেরল পাইছি। তো তোমরা যখন কোষ রসায়ন করবে তখন কোলেস্টেরল সম্পর্কে বিস্তারিত জানবে। তো কোলেস্টেরল আমাদের বডির জন্য খারাপ, অর্থাৎ আমরা যদি তেল জাতীয় পদার্থ অনেক বেশি খাই তাহলে আমাদের বডিতে এই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে। আমরা এমনিও আমাদের বাস্তব জীবনেও হালকা পাতলা একটু বুঝি যে কোলেস্টেরল খারাপ, আমরা কোলেস্টেরল ওয়ার্ডটা শুনছি, আর অনেকের ক্ষেত্রে শুনছি যে কোলেস্টেরল বেড়ে গেছে, মানে খারাপ কিছু হয়েছে, রোগ টোক হয়েছে কোলেস্টেরল বাড়ার কারণে, তার মানে আমরা মোটামুটি আমার একটা ধারণা ছিল যে কোলেস্টেরল খারাপ জিনিস। তো লাইসোজোমের ক্ষেত্রে উল্টা হয়ে যায়, অর্থাৎ খারাপ জিনিস ভালো হয়ে যায়, ভালো জিনিস খারাপ হয়ে যায়। তো টেস্টোস্টেরন প্রোজেস্টেরন প্রজননের খুবই ইম্পর্টেন্ট, বাট এরা এখানে কি হয়েছে, ল্যাবিলাইজার হয়ে গেছে। আর এই কোলেস্টেরল, কোলেস্টেরল কি, এ তো খারাপ জিনিস, বাট এখানে কি হয়েছে, এখানে এই স্টেবিলাইজার হয়ে গেছে। যেহেতু কোলেস্টেরল, তো কতে কোলেস্টেরল আর কতে কর্টিজেন, তাইলে কোলেস্টেরল মনে থাকলে আমার ইজিলি মাথায় কর্টিজেন ওয়ার্ডটাও চলে আসে। তো কর্টিজেন হলো তোমার একটা হরমোন, জানাই রাখলাম, কর্টিজেন হলো তোমার একটা হরমোন। এই হলো কাহিনী। তো এইভাবে তোমার লাইসোজোমে সব উল্টা হয়ে যায়, লাইসোজোমে কি হয়ে যায়, উল্টা হয়ে যায়। তো কিভাবে উল্টা হয়ে যায়, ভালো জিনিস খারাপ হয়ে যায়, খারাপ জিনিস ভালো হয়ে যায়। তো প্রজননের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা হরমোন, তারা এখানে ল্যাবিলাইজার হয়ে গেছে, অর্থাৎ খারাপ হয়ে গেছে। আর কোলেস্ট্রল খুবই খারাপ একটা জিনিস, তার এখানে ভালো হয়ে গেছে, স্টেবিলাইজার হয়ে গেছে, কপার কোলেস্ট্রল কপার কর্টিসল। এইভাবে তোমরা জিনিসটা মাথায় রাখতে পারো। হম। এই হলো মূলত তোমার স্টেবিলাইজার আর ল্যাবিলাইজারের কাহিনী। এখন লাইসোজোমে আরো 2-3টা জিনিস আছে, যে এমসিকিউ আমি আগেই বলে দিচ্ছি, যে এখানে তোমার হাইড্রোলাইটিক এনজাইমের আধার কত ধরনের এনজাইম আছে, 40 থেকে 50 ধরনের এনজাইম আছে, তো এটা একটু মাথায় রাখবো সংখ্যাটা। দেন আরেকটা জিনিস আছে, এটা কি, এরা হলো তোমার অম্লীয় পরিবেশে কার্যক্ষম, অর্থাৎ
এই লাইসোজোম যে কাজটা করে অম্লীয় পরিবেশে মানে কাজটা অম্লীয় পরিবেশে করবে। এখন লাইসোজোম কি কাজ করে সেটা মানে জানা লাগবে আমাদের, তাইলে তোমরা বুঝতে পারো যে অম্লীয় পরিবেশে লাইসোজোম কি করে। তাহলে আমরা চলে আসি লাইসোজোমের কাজে। তো লাইসোজোম কি, লাইসোজোম হলো অম্লীয় পরিবেশে কাজ করে। তো লাইসোজোমের মেইন কাজটা কি, লাইসোজোমের মেইন কাজটা হলো জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা। অর্থাৎ আমাদের বডিতে যে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলা সে ধ্বংস করবে। অর্থাৎ জীবাণু কি, জীবাণু হলো তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা আমাদের বডিতে আক্রমণ করছে, আমাদের বডিতে আক্রমণ করলে লাইসোজোম কি করবে, এদের ধ্বংস করবে। তো এটা হলো যে লাইসোজোমের আরেকটা মেইন কাজ। তো এরা তো শুধু আমাদের অপরজনীয় কোষকেই ধ্বংস করতেছে না, প্লাস আমাদের বডিতে আসা জীবাণুকেও ধ্বংস করতেছে। তো মাথায় রাখা লাগবে লাইসোজোমের তাহলে একটা কাজ কি, অপরজনীয় কোষ, আমাদের বডির অপরজনীয় কোষকে ধ্বংস করে। এছাড়াও কি করে, এরা হলো জীবাণুকে ধ্বংস করে। তো জীবাণু কারা, জীবাণু হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে লাইসোজোম ধ্বংস করে দেয়। কারণ এর ভিতরে ওই ক্যাপাবিলিটি আলাই এনজাইম আছে যারা পানি পর্যন্ত বিশ্লেষণ করতে পারে। তাহলে তারা একটা ভাইরাসকে মারতে তাদের মানে কোনো টাইমই লাগবে না, তারা ইজিলি একটা ভাইরাসকে মারতে পারবে, তারা ইজিলি একটা ব্যাকটেরিয়াকে মারতে পারবে। তো লাইসোজোম কি করে, আমাদের বডির জীবাণু ধ্বংস করে। তো একটা পদ্ধতিতে ধ্বংস করে, পদ্ধতির নাম হলো তোমার ফ্যাগোসাইটোসিস। তো এই পদ্ধতির নাম আমরা 9-10 হালকা পাতলা শুনেছি, বা তো প্রপারলি জানি না, বাট এতটুকু জেনে হলো কথা, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে লাইসোজোম জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে, লাইসোজোম জীবাণু ধ্বংস করে। তো এই ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটা আমরা কোষ ঝিল্লিতেও পাইছি। কোষ ঝিল্লিতে পাইছে কি হলো, তোমার কোষ ঝিল্লি হলো কঠিন বস্তু হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রহণ করে। হ্যাঁ, কোষ ঝিল্লি হলো তোমার কঠিন পদ্ধতিতে হলো কঠিন বস্তুকে তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নিজের ভিতরে নিয়ে যায়। আর লাইসোজোমও সেম কাজ করে, এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেই ওই জীবাণুকে নিজের মধ্যে নেয়, নেওয়ার পরে ওটাকে তোমার ধ্বংস করে। অর্থাৎ মানে মূলত জিনিসটা জিনিসটা ভিতরে নিয়ে, অবশ্যই জীবাণু, ভাইরাস, এগুলো তো কঠিন টাইপের জিনিস, মানে ওইগুলাকে নিচে, তো নেওয়ার প্রসেসটাই হলো ফ্যাগোসাইটোসিস। নেওয়ার পরে কি করে, কোষঝিল্লি ভিতরে রেখে দেয়, বাট লাইসোজোম করে ভিতরে নিয়ে যায়, নেওয়ার পরে কি করে, ওর যে এনজাইম গুলো আছে ওরা বাকি কাজটা করে ফেলা দেয়। ওর জন্য তোমার ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটা এখানে ইউজ করে, মূলত জীবাণু ধ্বংসের ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। কোষ ঝিল্লিতেও ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, তোমরা একটু কনফিউজ হবে না। মানে মূলত থিম হলো দুইটাই কঠিন বস্তু গ্রহণ করতেছে, একজন জীবাণু গ্রহণ করতেছে, একজন প্রয়োজনীয় জিনিস গ্রহণ করতেছে, একজন ভিতরে রেখে দিচ্ছে, আরেকজন ভিতরেই রাখতেছে। বাট ভিতরে তো ভালো মানুষ নেই, ভিতরে তোমার এই হাইড্রোলাইটিক এনজাইম আছে, তারা কি করবে, তারা একদম মানে কাজ করে দিবে। এই হলো কথা। তার মানে লাইসোজোম তোমার জীবাণু ধ্বংস করে কোন পদ্ধতিতে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে লাইসোজোম জীবাণু ধ্বংস করে। খুব ভালো করে মাথায় রাখবে, লাইসোজোম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। এখন ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা কিভাবে হয় এটা তোমরা যখন ওই জুওলজির 10 নম্বর অধ্যায় করবো, ওইখানে পদ্ধতিটা তোমার বিস্তারিত বলা আছে। তো তোমরা ওই অধ্যায়তে জিনিসটা শিখো, কারণ একটু বড় আছে, তো এখন আলোচনা করলে জিনিসটা তোমাদের অত মানে একটা মানে আপাতত থাকুক, আপাতত যা জেনে থাকো যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। আর এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করার জন্য লাইসোজোমের একটা পরিবেশ লাগে, সেটা হলো অম্লীয় পরিবেশ, অর্থাৎ ক্ষারীয় পরিবেশ। অম্ল খাত তো আমরা বুঝি যে অম্ল হলো অ্যাসিড, আর ক্ষার হলো কি, ক্ষার হলো তোমার বেস। তো অম্ল খাত তো তোমার একটা পরিবেশ লাগে যে যেখানে তোমার কি হবে, অ্যাসিড থাকবে। অর্থাৎ যেই পরিবেশে তোমার অ্যাসিড থেকে পরিবেশটা, অর্থাৎ সব পরিবেশে তো মানে কিছু বৈশিষ্ট্য থাকে। ধরো একটা পরিবেশ অম্লীয় হয়, একটা পরিবেশ ক্ষারীয় হয়, আর একটা পরিবেশ কি হয়, নিউট্রাল হয়, অর্থাৎ অম্লীয় না ক্ষারীয় না। তো লাইসোজোমের এমন পরিবেশ লাগবে যে পরিবেশটা অম্লীয়, সেখানেই সে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুটা ধ্বংস করতে পারবে। পরিবেশটা অম্লীয় না হলে কিন্তু লাইসোজোম তোমার এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা পারফর্ম করতে পারবে না। এরকম মাথায় রাখবে যে লাইসোজোম অম্লীয় পরিবেশে কার্যক্রম, ওর কাজটা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। এই হলো মূলত আমাদের ফার্স্টের দিকে বলা আছে। তো এই হলো একটা কাজ, একটা কাজ কি, একটা হলো তোমার হলো লাইসোজোম কি করে, লাইসোজোম হলো তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করে, ওটা কখন করে, ওটা হলো অম্লীয় পরিবেশে করে। আরেকটা কাজ কি, ওই যে বললাম যে আমাদের দেহের অপ্রয়োজনীয় কোষকে ধ্বংস করে। তো তোমাদের বইতে অনেক সুন্দর ভাষায় জিনিসটা বলা আছে, অন্তঃকোষীয় পরিপাক করে, অন্তঃকোষীয় পরিপাক করে। ওই জিনিসটাই ধানে গাছে সেমই জিনিস, তোমার অন্তঃকোষীয় পরিপাক করে। অর্থাৎ আমাদের যে কোষের মধ্যে যে অপ্রয়োজনীয় অঙ্গাণু আছে ওইগুলাকে ধ্বংস করে, আমাদের কোষের মধ্যে যে অপ্রয়োজনীয় অঙ্গ আছে ওইগুলাকে ধ্বংস করে, দরকার পড়লে একটা পুরো কোষকেও ধ্বংস করতে পারে। তো এই হলো কাজ লাইসোজোমের। তো ওই যে অপ্রয়োজনীয় কোষকে ধ্বংস করে, তো ওইটাকে একদম সুন্দর ভাষায় বলছে কি, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। অর্থাৎ ওই সেম জিনিসটা। তো এই হলো আরেকটা জিনিস লাইসোজোম সম্পর্কে। দেন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তোমাদেরকে বোঝা লাগবে একটু, এখন লাইসোজোম, তাই না? এখন লাইসোজোম কি করে, লাইসোজোমের ভিতরে তোমার কি আছে, বিভিন্ন এনজাইম আছে, এনজাইম আছে। এখন কি হলো, আমার এই ল্যাবিলাইজার, ল্যাবিলাইজার কি করলো, ল্যাবিলাইজার হলো এর ভিতরে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে কি হবে, এই যে প্রাচীর বিদীর্ণ হয়ে যাবে, প্রাচীর তোমার মানে বিদীর্ণ হয়ে গেছে, প্রাচীর তোমার বিদীর্ণ হয়ে গেছে। এখন প্রাচীর বিদীর্ণ হলে কি হবে, এরা সবাই বাইরে চলে যাবে।
এরা সবাই বাইরে চলে যাবে। আর এরা বাইরে চলে গেলে কি হবে, এদের একটা নির্দিষ্ট টাইম আছে, অর্থাৎ যখন হলো ল্যাবিলাইজার ভিতরে মানে ভিতরে ঢুকে যায় তখন কিন্তু এই এনজাইম গুলা লাইসোজোমের কন্ট্রোলে থাকে না। লাইসোজোম কি করে, লাইসোজোম হলো তোমার ধরো একটা অপ্রয়োজনীয় অঙ্গাণু বা একটা অঙ্গাণু মরে গেছে বা একটা কোষ মরে গেছে, তখন ওইখানে তোমার প্রয়োজন মতো এনজাইম ছাড়ে জাস্ট ওইটা ধ্বংস করার জন্য। বাট যখন হলো ল্যাবিলাইজারের মাধ্যমে এনজাইম গুলো বাইরে চলে যাবে তখন লাইসোজোমের কিন্তু কোনো কন্ট্রোল থাকবে না এনজাইম গুলোর উপরে। তখন এই এনজাইম গুলো কি বাইরে যায় কি করবে, আমাদের একটা ভালো অঙ্গাণু ধর একটা মাইটোকন্ড্রিয়া, ভালো একটা মাইটোকন্ড্রিয়া তাকে ধ্বংস করে ফেলবে। দেন একটা এমনি একটা প্লাস্টিককে ধ্বংস করে ফেলবে। এরকম ধ্বংস করতে করতে দেখবে যে একটা পুরা কোষ ওরা ধ্বংস করে ফেলছে। একটা পুরা কোষ কি করছে, ধ্বংস করে ফেলছে। তো লাইসোজোম এই যে যেই কাজটা করতেছে, অর্থাৎ কি করতেছে, সে হলো তার এনজাইম গুলা মানে নর্মালি তো তার এই কাজ করার কথা না, বাট সেই কাজটা করতেছে কারণ তার ভিতরে ল্যাবিলাইজার ঢুকে গেছে। ল্যাবিলাইজার তার ভিতরে ঢুকে তার ভিতরকার এনজাইম গুলোকে বের করতেছে। এটা বের করে কি করছে, আমাদের বডির ইম্পর্টেন্ট মানে আমাদের বডির ভালো ভালো অঙ্গাণু ভালো কোষ এইগুলাকে ধ্বংস করে ফেলতেছে। তো এই যে লাইসোজোম যে এই কাজটা করতেছে, এই কাজের একটা নাম আছে। এই কাজটার নাম কি, এই কাজটার নাম হলো তোমার অটোফ্যাগি। অটোফ্যাগি বা স্বগ্রাস বাংলায় বলা হয়। স্বগ্রাস, অটোফ্যাগি বা স্বগ্রাস, অর্থাৎ এই যে যে কাজটা করতেছে লাইসোজোম হলো মানে আমাদের দেহের প্রয়োজনীয় অঙ্গাণু সজীব অঙ্গাণুগুলোকে নষ্ট করতেছে। তো এই জিনিসটাকে তোমার অটোফ্যাগি বা স্বগ্রাস বলা হয়। তো লাইসোজোম একটা প্রসেসে কি করতেছে, প্রসেসে আমাদের বডির এই সজীব মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করতেছে, সজীব প্লাস্টিডকে ধ্বংস করতেছে, আমাদের বডির একটা সজীব কোষকে ধ্বংস করতেছে। তো একটা প্রক্রিয়াই তো করতেছে, তো ওই প্রক্রিয়াটার নাম হলো তোমার অটোলাইসিস। অটোলাইসিস। আর দেন কি হয়েছে, দেন ওই যে লাইসোজোম কি করতেছে, এই যে পিয়াসিড ফেটে এই সব বের হয়ে এই যে এত কিছু করতেছে, এই জন্য তোমার লাইসোজোমকে বিজ্ঞানীরা একটা নাম দিছে। নামটা কি, নামটা হলো তোমার আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা বা ইংলিশে বলা হয় তোমার সুইসাইডাল ব্যাগ। সুইসাইডাল ব্যাগ। তো এই হলো তোমার লাইসোজোমের নাম। এখন কথা হলো কেন এটা বলা হয়েছে, কারণ ধরো নামটা দেওয়ার কারণ কি, আত্মঘাতী তরিকা। আত্মঘাতী তরিকা বলতে এই যে লাইসোজোম যে হলো এই যে কোষের অঙ্গাণুগুলোকে ধ্বংস করতেছে, কোষকে ধ্বংস করতেছে, কোষটা তো তোমার লাইসোজোমেরই কোষ, অর্থাৎ ওই কোষের মধ্যেই তো আমার এই লাইসোজোমটা ছিল। ওটাই তো ওর জায়গা, ওটাই তো ওর বাসস্থান। কি করতেছে, ও নিজের বাসস্থান নিজেই ধ্বংস করে ফেলতেছে। এই জন্য তোমার লাইসোজোমকে কি বলা হয়েছে, আত্মঘাতী তরিকা বা সুইসাইডাল স্কোয়াড। অর্থাৎ আর কি, মানুষ যদি নিজে নিজেকে মারে তাহলে সেটাকে তো সুইসাইড বলে। তো লাইসোজোমও সেম কাজ করতেছে, নিজেই নিজের বাসস্থান ঘর বাড়ি সব পুরাই দিচ্ছে। এই জন্য লাইসোজোমের এই নামটা দেওয়া হয়েছে আত্মঘাতী চলিকা বা সুইসাইডাল ব্যাগ। তো এটাকেও তোমার কি বলা হয়েছে, অটোফ্যাগি বা স্বগ্রাস। অটোফ্যাগি বা স্বগ্রাস কি, কারণ ওর পাশে যে অঙ্গাণুগুলো আছে কোষ আছে, ওইগুলা তো ওরই কোষ। অঙ্গাণুগুলো তো ওরই ভাই ব্রাদার, তাই না? কিন্তু ও কি করতেছে, ওর ভাই ব্রাদার ওর বাসস্থান সবকিছু ও নিজে ধ্বংস করে ফেলতেছে। এই জন্য এই কাজটাকে তোমার অটোফ্যাগি বা স্বগ্রাস বলা হয়েছে। এই হলো বিষয়, বুঝছো? এই জন্য আমাদের এই তিনটা জিনিস বোঝা লাগবে, অর্থাৎ আমাদের বইতে এই তিনটা ওয়ার্ডই দিয়ে আছে, বা তিনটা ওয়ার্ড তো প্রপারলি বোঝায়নি যে কোনটা কি। তো লাইসোজোমের কি, লাইসোজোমের ভিতরে ল্যামিলাইজার ঢুকছে, অর্থাৎ লাইসোজোমের কাজ দুইটা আমরা শিখছি, মেইন কাজ দুইটা। এটা হলো অম্লীয় পরিবেশে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস, এই একটা কাজ। আরেকটা কাজ কি, আমাদের দেহের অপ্রয়োজনীয় কোষকে ধ্বংস করে, অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাক করে। গেল, এই হলো দুইটা কাজ। এখন কি হয়, খারাপ অবস্থা, খারাপ অবস্থাটা কি, যদি এই লাইসোজোমের মধ্যে ল্যাবিলাইজার ঢুকে যায় তাহলে কি হয়, লাইসোজোমের এনজাইম গুলো এর কন্ট্রোলে আর থাকে না। কন্ট্রোলে না থাকলে এনজাইম গুলো বের হয়ে যায়, বের হয়ে আমাদের দেহের প্রয়োজনীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে, আমাদের একটা পুরা সজীব কোষকে ধ্বংস করে দেয়। এই যে ওই যে একটা কাজ করতেছে, একটা খারাপ কাজ করতেছে, এই খারাপ কাজটার নাম হলো তোমার অটোফ্যাগি বা স্বগ্রাস। এখন কথা হলো, সে এই যে অটোফ্যাগি বা স্বগ্রাস করতেছে, অর্থাৎ নিজের কোষকে ধ্বংস করতেছে, তো একটা প্রসেসে করতেছে, একটা প্রক্রিয়ায় করতেছে। তো এই প্রক্রিয়াটার নাম হলো তোমার অটোলাইসিস। এখন লাইসোজোমে যে অটোফ্যাগি একটা কাজ করতেছে, অটোলাইসিস প্রক্রিয়া এই কাজটা করতেছে, এই জন্য তোমার লাইসোজোমকে বিজ্ঞানীরা একটা নাম দিয়েছে, যেটা কি, যেটা হলো আত্মঘাতী তলিকা বা সুইসাইডাল ব্যাগ, অর্থাৎ ও নিজেই নিজে সবকিছু ধ্বংস করে ফেলতেছে। এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। এই হলো মূলত তিনটা টার্ম, মানে কি কি, একটা হলো কাজ, একটা হলো প্রক্রিয়া, একটা হলো অপর নাম। একটা কাজ, একটা প্রক্রিয়া, একটা হলো অপর নাম, এই হলো তিনটা জিনিস। এই হলো তিনটা জিনিস। তো এই হলো তোমার লাইসোজোমের মেইন দুইটা কাজ। এইগুলা বাদেও লাইসোজোমের আরো দুই তিনটা কাজ আছে, এই কাজগুলো আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। মুখস্থ কি, দুইটা ইম্পর্টেন্ট কাজ, ক্যান্সার সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে, আর হলো তোমার ক্যারাটিন প্রস্তুত করে। ক্যারাটিন প্রস্তুত করে, তোমার ক্যান্সার সৃষ্টি করে আর ক্যারাটিন প্রস্তুত করে, এই দুইটা হলো তোমার কিন্তু লাইসোজোমের দুইটা
তোমার হলো লাইসোজোমের দুইটা কাজ, একটা কি, একটা হলো ক্যান্সার সৃষ্টি করে, আরেকটা কি, আরেকটা হলো তোমার ক্যারাটিন প্রস্তুত করে। এই হলো তোমার লাইসোজোমের দুইটা খুবই ইম্পর্টেন্ট কাজ। এখন ইম্পর্টেন্ট কাজ, এই দুইটা কাজ কি তোমার মানে মনে রাখা লাগবে। ক্যান্সার সৃষ্টি করে বুঝতেই পারতেছো কি, বুঝতে মানে এরা হলো যে আমাদের দেহের কোষগুলোকে ধ্বংস করে, কন্টিনিউয়াসলি কোষ ধ্বংস করতে থাকে। করার কারণে কি হয়, আমাদের বডিতে কিন্তু কোষের একটা নর্মাল মানে স্টেট থাকে না, অবস্থা থাকে না, কিছু একটু চেঞ্জ হয়ে যেতে, এর কারণেই তোমার ক্যান্সারটা সৃষ্টি হয়ে যায়, মানে ক্যান্সারটা হয়ে যায়। এরকম মানে বিভিন্ন কারণে, অর্থাৎ কোষ ধ্বংস করতেছে। ক্যান্সার মূলত কিসের কারণে হয়? ক্যান্সার মূলত আমাদের বডিতে যদি কোষে মানে অস্বাভাবিকতা দেখা যায়, অর্থাৎ কোষটা অনেক মানে বেশি বিভাজিত হচ্ছে, বা কোষ একদমই নেই, বা কোষের ভিতরে গাঠনিক কিছু চেঞ্জ আছে, এইসব বিভিন্ন কারণে মূলত ক্যান্সার হয়। তো এখানেও লাইসোজোম এরকমই কিছু কাজ করতেছে, এই কারণে মূলত ক্যান্সারটা সৃষ্টি হচ্ছে। তোমরা জাস্ট মাথায় রাখবে যে লাইসোজোম ক্যান্সার সৃষ্টি করে, আর হলো ক্যারাটিন প্রস্তুত করে। এই হলো লাইসোজোমের আরো দুইটা কাজ। এখন এই জিনিসটা আমি কেমনে মনে রাখতাম, আমি ক দিয়ে মনে রাখতাম, ক বা দুইটা ক, ক বা 2 টাকাও। এখন এই জিনিসটা আসলে উচ্চারণ করতেছে না, কারণ জিনিসটা একটু মানে নেগেটিভ অনেকে নিতে পারো, বাট আমি নেগেটিভ ভাবে বুঝাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে আমি এমনি মনে রাখতাম। তো 2টা ক দ্বারা মনে রাখতাম, কারণ একটা ক্যান্সার, একটা ক্যারাটিন, ক্যান্সার ক্যারাটিন, ক্যান্সার ক্যারাটিন, এমনি মনে রাখতাম। তো ক, ক বা 2টা ক এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো। একটা ক দিয়েও মনে রাখতে পারো, বা 2টা ক দিয়েও মনে রাখতে পারো, বা উচ্চারণ করে মনে রাখতে পারো, যেভাবে মনে রাখো, বাট মাথায় রাখবে যে দুইটাই হলো ক। ক, আমি অলরেডি দুইটা বৈশিষ্ট্য জানি, যে ফ্যাগোসাইটোস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করে, আর হলো তোমার অন্তঃকোষীয় পরিপাক করে, অর্থাৎ অপরিজনীয় কোষকে ধ্বংস করে। আর দুইটা বৈশিষ্ট্য কি, ক। আর দুইটা বৈশিষ্ট্য কি, ক। লাইসোজোমের আর দুইটা বৈশিষ্ট্য হলো ক, আর দুইটা বৈশিষ্ট্য কি, ক। কতে ক্যারাটিন, কতে ক্যান্সার, কতে ক্যারাটিন, কতে ক্যান্সার। আর ক্যারাটিন এই দুইটা ওয়ার্ড মাথায় থাকলে ইজিলি তুমি দুইটা বৈশিষ্ট্য লিখতে পারো, কারণ স্যার অলওয়েজ তোমার ক্যান্সার আর ক্যারাটিনই খুঁজবে। এই সৃষ্টি প্রস্তুতি এইগুলা স্যারের কাজের জিনিসটা, স্যার ক্যান্সার ক্যারাটিন দেখে তোমাকে নাম্বার দিয়ে দিবে। তো তুমি 4টা বৈশিষ্ট্য অলরেডি পেয়ে গেছো, যে দুইটা একদম মেইন, মানে লাইসোজোম বুঝতে ওই দুইটা বৈশিষ্ট্য বুঝবা। আর হলো ক দিয়ে আর দুইটা বৈশিষ্ট্য তুমি পড়বা, ক দিয়ে শুধু ক, কতে ক্যান্সার, কতে ক্যারাটিন। এই হলো হলো লাইসোজোমে তোমার 4টা কাজ মোটামুটি আমি তোমাদেরকে বলে দিছি। এখন এছাড়াও তোমার আর দুইটা জিনিস একটু জানলে ভালো হয়, একটু জানা বলতে এই মানে জিনিসগুলা। তো আরেকটা কাজ আছে, আরেকটা কাজ কি, লাইসোজোম একটা তোমার হলো শুক্রাণু, আমাদের ধরো শুক্রাণু আছে, তাই তো, আমাদের শুক্রাণু আছে, এরকম টাইপের হয় শুক্রাণু। তো শুক্রাণুর কি আছে, শুক্রাণুর হলো যে লাইসোজোম আছে, অর্থাৎ এই শুক্রাণু যেহেতু একটা কোষ, আগেই বলছি যে শুক্রাণু একটা পরিপূর্ণ কোষ, অর্থাৎ একটা শুক্রাণু হলো একটা কোষ। তার মানে এর মধ্যে অবশ্যই তোমার লাইসোজোম থাকবে। তো শুক্রাণু লাইসোজোম, শুধুমাত্র তোমার শুক্রাণু, ধরো এটা হলো আমার শুক্রাণু লাইসোজোম। তো শুধুমাত্র শুক্রাণু লাইসোজোম কি করে, সে হলো একটা এনজাইম ক্ষরণ করতে পারে, এনজাইমটার নাম হলো হায়ালুরোনিডেস, হায়ালুরোনিডেস। মানে নামটা অনেক বড়, তোমরা ওই একটু পড়তে পড়তে তোমাদের মাথার ভিতরে চলে যাবে যে হায়ালুরোনিডেস, হায়ারোনা মনে হয়, সরি সরি, হায়ারোনা, হায়ালিউরোনিডেস, হায়ালিউরোনিডেস। তো এই হলো তোমার এনজাইম হায়ালিউরোনিডেস। তো শুক্রাণুর একরোজম, অর্থাৎ তোমার তো মানে কি বলবো, শুক্রাণুর লাইসোজোম, অর্থাৎ তোমার লাইসোজোমের মধ্যে তো অনেক টাইপের কি বলবো, অনেক টাইপের তোমার হলো হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো শুক্রাণু যে লাইসোজোম আছে তার মধ্যেও অনেক টাইপের হাইড্রোলাইটিক এনজাইম আছে। বাট এর মধ্যে একটা এনজাইম হলো হায়ালিউরোনিডেস, যেটা অন্য কারোর লাইসোজোমে থাকে না। এটা হলো একটা কি বলবো, এটা হলো একটা হাইড্রোলাইটিক এনজাইম, বাট এটা কি, এটা হলো মানে অন্য লাইসোজোমে থাকে না। তো এই হায়ালিউরোনিডেস এই এনজাইমটার নাম মাথায় রাখা লাগবে, যে শুক্রাণু লাইসোজোমে হায়ালিউরোনিডেস এনজাইম থাকে, যেটা হলো কি করে, যেটা হলো তোমার ডিম্বাণুর যে আবরণ আছে, ডিম্বাণুর আবরণকে বিগলন ঘটায়, আবরণটা ছিঁড়ে ফেলে বা বিগলন ঘটায় বা বিদীর্ণ করে। তোমরা তোমাদের মতো একটা ওয়ার্ড মাথায় রেখো, ছিঁড়ে ফেলে ওয়ার্ডটা একটু কিরকম হয়ে যায়, তোমরা বিদীর্ণ বা বিগলন যে কোনো একটা মাথায় রাখো। তো জাস্ট তোমার মাথায় রাখা লাগবে এই পয়েন্টটা জানার জন্য, যে হায়ালিউরোনিডেস আর হলো শুক্রাণু, শুক্রাণু এই দুইটা জিনিস মাথায় রাখলে আসবে। হায়ালিউরোনিডেস এনজাইমের নামটা মনে রাখবে, আর শুক্রাণু মাথায় রাখবে, তাহলে এমনি তোমার মাথায় চলে আসবে যে এটা কি করে, এটা ডিম্বাণুর আবরণের বিগলন ঘটায়, ডিম্বাণুর আবরণের বিগলন ঘটায়। তো এই পয়েন্ট একটু মাথায় রাখা লাগবে, এটা হলো তোমার শুক্রাণুর আরেকটা কাজ। তো মোটামুটি তাহলে এই কাজটা যদি মাথায় রাখো, তাহলে আমরা 5টা কাজ শুক্রাণুর পড়ে ফেললাম, যে শুক্রাণুর কি হয়েছে, হলো মানে লাইসোজোমের 5টা কাজ পড়ে বললাম। তো লাইসোজোম কি, তোমার শুক্রাণু যে লাইসোজোম আছে সেই হায়ালিউরোনিডেস নামক একটা এনজাইম মানে নিঃসৃত করে বা ক্ষরণ করে, যে এনজাইমটা হলো ডিম্বাণুর আবরণের বিগলন ঘটায়। এই হলো তোমার আরেকটা কাজ, এটা একটু মুখস্থ রাখবে, যে হায়ালিউরোনিডেস ওয়ার্ডটা আর হলো শুক্রাণু, এই দুইটা ওয়ার্ড মাথায় রাখবে। তো এটা গেল। আর এখানে আর দুইটা ইনফরমেশন আছে, এই দুইটা ইনফরমেশন মাথায় রাখতে পারো, মানে অত ইম্পর্টেন্ট না, বাট বলে রাখলাম, একটু মাথায় রাখো ইনফরমেশন দুইটা। ইনফরমেশন দুইটা কি, একটা হলো তোমার টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটের এনজাইম হলো ইসে থাকে, মানে টিস্যু বিগলনকারী এনজাইম কোনটা, টিস্যু বিগলনকারী এনজাইম, যেটার নাম কি, যেটার নাম হলো তোমার অ্যাসিড ফসফেটেস,
অ্যাসিড ফসফেটেজ না ফসফেটেজ, ইয়েস ফসফেটেজ। তো টিস্যু বিগলনকারী এনজাইম অ্যাসিড ফসফেটেজ যেটা লাইসোজোমে পাওয়া যায়, অর্থাৎ টিস্যু বিগলনকারী এনজাইম কি অ্যাসিড ফসফেটেজ, এটা মাথায় রাখবা। আর কি, আর হলো তোমার হলো লাইসোজোমের যে অটোফ্যাগি, অর্থাৎ লাইসোজোম যে খারাপ কাজটা করে, এই লাইসোজোমের যে অটোফ্যাগি, অটোফ্যাগি নামক একটা খারাপ কাজ করে। তো এই অটোফ্যাগিটা তোমার 15টা জিন নিয়ন্ত্রণ করে। এই অটোফ্যাগিটা নিয়ন্ত্রণ করার জন্য তোমার 15টা জিনের একসাথে কাজ করা লাগে। এই হলো দুইটা এমসিকিউ, তোমরা একটু মাথায় রাখতে পারো। অত ইম্পর্টেন্ট এমসিকিউ মানে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এরকম বলবো না, বাট একটু হলেও ইম্পর্টেন্স আছে এমসিকিউ দুইটা, তাই তোমরা মাথায় রাখবা যে টিস্যু বিগলনকারী এনজাইম অ্যাসিড ফসফেটেজ এটা হলো তোমার লাইসোজোমে থাকে। টিস্যু বিগলনকারী এনজাইম অ্যাসিড ফসফেটেজ লাইসোজোমে থাকে। আর কি, লাইসোজোম হলো তোমার কি, লাইসোজোমের যে অটোফ্যাগিটা হয়, অর্থাৎ লাইসোজোম যে খারাপ কাজটা করে, নিজের কোষ ধ্বংস করে, ওটা হলো তোমার 15টা জিন একসাথে মিলিত হয়ে ওইটা নিয়ন্ত্রণ করে। এবং তাই লাইসোজোমের আমরা 5টা কাজ পড়বো, 5টা কাজ পড়ছি অলরেডি। তো 5টা কাজ কি কি, আমরা প্রথমে যদি লাইসোজোম বুঝি তাহলে 2টা কাজ ইজিলি পেয়ে যাবো। থেকে লাইসোজোম কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। লাইসোজোম অপ্রয়োজনীয় কোষকে ধ্বংস করে, অর্থাৎ অন্তঃকোষীয় পরিবারকে সাহায্য করে। গেল 2টা পয়েন্ট গেল। দেন আর 2টা পয়েন্ট কি দ্বারা মনে রাখবো, ক দ্বারা, কতে ক্যান্সার, কতে ক্যারাটিন, গেল আরো 2টা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট আমরা একটু মাথায় রাখবো যে শুক্রাণুর লাইসোজোম, যেহেতু লাইসোজোমের কাজ, তার মানে লাইসোজোম থাকবে কিসের লাইসোজোম, শুক্রাণু। শুক্রাণু ওয়ার্ডটা মাথায় রাখবো। আরেকটা এনজাইমের নাম মাথায় রাখবো যে হায়ালিউরোনিডেজ। এই হায়ালিউরোনিডেজ হলো শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে, মানে লাইসোজোমে থাকে। আর এটা কি করে, এটা হলো ডিম্বাণুর আবরণের বিগলন ঘটায়, ডিম্বাণুর আবরণের বিগলন ঘটায়। তো এতটুকু আমরা একটু মাথায় রাখবো, অর্থাৎ ওই পয়েন্টটা একটু মনে রাখবো। এই হলো মূলত তোমার লাইসোজোমের কাজ। আর 2টা এমসিকিউ হলো, লাইসোজোমে তোমার হলো টিস্যু বিগলনকারী এনজাইম অ্যাসিড ফসফেটেজ থাকে, আর এর অটোফ্যাগিটা 15টা জিন নিয়ন্ত্রণ করে। এমসিকিউ জন্য হালকা আমরা এই 2টা এমসিকিউ একটু মাথায় রাখবো। তো মোটামুটি আমাদের লাইসোজোম টপিক প্রায় শেষ হয়ে গেছে। দেন একটা তোমার শক আছে, শকটা আলোচনা করলে মোটামুটি আমাদের লাইসোজোম টপিক শেষ। তো শকে কি করা হয়েছে, শকে তোমার রাইবোজোম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য দিয়ে আছে। কিসের মধ্যে পার্থক্য, রাইবোজোম আর হলো তোমার লাইসোজোম। রাইবোজোম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য দিয়ে আছে। তো প্রথমে আসি, প্রথম পার্থক্যটা কি, আবরণ। তো লাইসোজোমে কোনো আবরণ নেই, বাংলা কথা ওইটা দেখা লাগবে না। আর রাইবোজোমে কি কোনো আবরণ নেই, ওই আবরণ আমি এটা তোমাদেরকে আগে বলছি যে রাইবোজোমে কোনো আবরণ নেই। আর হলো কি, তোমার লাইসোজোম কি এক স্তরই আবরণ বিশিষ্ট। ওই বই দেখা লাগবে না, তোমরা যেটা জানো ওইটাই বলতে, এক স্তরই আবরণ বিশিষ্ট। এতটুকু তো আমরা জানি, আবরণ বিশিষ্ট। গেল 2 নম্বর পয়েন্টে কিসের কথা বলা হয়েছে, 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে হলো মানে অবস্থান, কোনটা কিভাবে অবস্থান করে। তো রাইবোজোম হলো, রাইবোজোম কি, রাইবোজোম আমরা আগেই বলছি যে এটা কি, এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। এটা হলো এইভাবে অবস্থান করে, অর্থাৎ এটা কি, এটা হলো কোষীয় অঙ্গাণুর গায়ে লেগে থাকে। এটা অবস্থানটা, এটা কিসে, সাইটোপ্লাজমে কোষীয় অঙ্গাণুর গায়ে লেগে থাকে, গায়ে লেগে থাকে। তো এতটুকু তোমরা লিখবা, আর কিছু লিখা লাগবে না। তো কি, কোষীয় অঙ্গাণুর গায়ে লেগে থাকে। কোষীয় অঙ্গাণুর গায়ে লাগে কেমনে মনে থাকবে, মনে থাকবে যে আমরা পড়ছি, আমরা কি বলছি, আমরা বলছি হলো ওই যে অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম অবস্থান করে। তো ওই জিনিসটা যদি আমরা আমাদের মাথায় থাকে তাহলে এইটুকু আমরা লিখতেই পারবো যে কোষীয় অঙ্গাণুর গায়ে লেগে থাকে। এই একটা জিনিস। তো এর সাথে সিমিলারলি লাইসোজোমকে আমরা কি বলতে পারবো, লাইসোজোমের ক্ষেত্রে আমরা বলতে পারবো হলো, হ্যাঁ লাইসোজোমে কি, লাইসোজোম হলো তোমার মানে এই জিনিসটা আমার ওই পড়ার ভিতরে নাই। তো এইখানে তোমার নতুন করে বলছে কি, লাইসোজোম হলো সাইটোপ্লাজমে সমানভাবে থাকে, সাইটোপ্লাজমে সর্বত্র সমানভাবে থাকে, সর্বত্র সমানভাবে থাকে। তো এটা একটু আমার মাথায় রাখা লাগবে, কারণ এটা তোমার ওই পড়ার ভিতরে ছিল না। তো লাইসোজোম কি, সাইটোপ্লাজমে সর্বত্র সমানভাবে থাকে। তো এই হলো আরেকটা পয়েন্ট। দেন আরেকটা পয়েন্ট কি, রাইবোজোম কি দ্বারা গঠিত আর লাইসোজোম কি দ্বারা গঠিত। এই জিনিসটা তোমার আর নতুন করে পড়ানোর কিছু নাই। রাইবোজোম কি দ্বারা গঠিত, আরএনএ, যদি স্পেসিফিকলি বলো আরএনএ। আর হলো প্রোটিন দ্বারা তৈরি, প্রোটিন স্পেসিফিকলি হিস্টোন প্রোটিন। তো তুমি হিস্টোন প্রোটিন আর আরএনএও লিখতে পারো, বা শুধু প্রোটিন আর আরএনএও লিখতে পারো, কোনো সমস্যা নেই। শুধু প্রোটিন আরএনএও লিখতে পারো, আবার হিস্টোন প্রোটিন ও আর আরএনএ এটাও লিখতে পারো। এই হলো আরেকটা জিনিস। আর এখানে কি, এখানে হলো 3 নাম্বার। তাহলে এটা কি দ্বারা তৈরি, লাইসোজোম কি, হাইড্রোলাইটিক এনজাইমের, অর্থাৎ এটা হলো বিভিন্ন এনজাইম দিয়ে গঠিত। এই জিনিসটাও নতুন করে পড়ার কিছু না। দেন হলো কি আছে, দেন হলো লাইসোজোমের খণ্ড। তো খণ্ড বলতে তোমার রাইবোজোম 2টা খণ্ডে বিভক্ত, এটা তোমরা খুব ভালো করেই জানো। আমি অনেকবার বলছি যে রাইবোজোম অলওয়েজ 2টা খণ্ডে বিভক্ত থাকে। তারপরে যখন প্রোটিন তৈরি করতে হয় তখন সে একত্রে আসে, বাট এই প্রোটিন তৈরি ব্যতীত অল টাইম 2টা খণ্ডে থাকে। অর্থাৎ রাইবোজোম কি 2টি খণ্ডে বিভক্ত, 2টি খণ্ডে বিভক্ত। রাইবোজোম কি, রাইবোজোম হলো তোমার 2টা খণ্ডে বিভক্ত। ভালো কথা।
আর হলো আমার লাইসোজোম কি, লাইসোজোম হলো তোমার অখণ্ডিত, এতটুকু জানলে হতো, অর্থাৎ লাইসোজোম খণ্ডিত না। কারণ আমি তোমাদেরকে লাইসোজোম পড়াইছি, তো পড়ানোর ভিতরে ডাইরেক্টলি বলি নাই যে লাইসোজোমের অখণ্ডিত, বাট তোমরা তো বুঝতে পারছো যে লাইসোজোম কি একটা আবরণ থাকে, আবরণের ভিতরে অনেকগুলো 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, তাহলে এটা কিভাবে খণ্ডিত হবে তুমি আমাকে বলো? এটা কি খণ্ডিত হওয়ার কোনো চান্স আছে? একটা আবরণ দিলাম, ভিতরে আমি 40 থেকে 50 ধরনের এনজাইম দিলাম, তো এটাকে কোনোভাবে কি 2 খণ্ড 3 খণ্ড হওয়ার চান্স আছে? কোনো চান্স নেই, এই জন্য এটা অখণ্ডিত। আর রাইবোজোম 2টা খণ্ডে বিভক্ত, এটা তোমাদেরকে আমি আগে আলোচনা করে দিছি। আর হলো কি, তারপরে একটা কাজ বলা হয়েছে, যে কাজ কি, তো কাজ কি, কাজ ওই রাইবোজোমের মেইন কাজ কি, রাইবোজোমের মেইন কাজ হলো তোমার প্রোটিন সংশ্লেষ। এটা তো আমরা এতটুকু তো আমরা জানি যে রাইবোজোমের মেইন কাজ প্রোটিন সংশ্লেষ। আর লাইসোজোমের মেইন কাজ কি, এটা কি, এটা হলো তোমার অন্তঃকোষীয় পরিবর্তন। এই যে আগেই বলছি যে ওই যে অপ্রয়োজনীয় কোষকে ধ্বংস করা, এটাই হলো ওর মেইন কাজ। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে সে জীবাণু ধ্বংস করে, বা তার মেইন কাজ হলো কি ওই অপ্রয়োজনীয় কোষকে ধ্বংস করা। তারপরে তার যে একটা ক্যাপাবিলিটি আছে যে অপ্রয়োজনীয় কোষ ধ্বংস করতেছে, তার মানে সে জীবাণু ধ্বংস করতে পারবে। এই হলো জিনিসটা, তার মানে কি অন্তঃকোষীয় পরিপাক। তো তোমার বইয়ের ওইখানে বলা আছে আন্তঃকোষীয় পরিপাক, তো জিনিসটা আসলে ভুল না। কারণ আন্তঃকোষীয় পরিপাক বলতে বোঝাইছে হলো একটা পুরা কোষ পরিপাক, মানে অর্থাৎ একটা কোষ পরিপাকে তো সে করে, তাই না? সে যে শুধু যে অন্তঃকোষীয় পরিপাক বলতে কোষের ভিতরের পরিপাক, অর্থাৎ কোষের ভিতরের অপ্রয়োজনীয় অঙ্গাণু পরিপাক। হ্যাঁ ঠিক আছে, সে অপ্রয়োজনীয় অঙ্গাণু পরিপাক করে, বাট সে কি কোষ পরিপাক করে না? অবশ্যই সে একটা পুরা কোষও পরিপাক করে। এই জন্য আন্তঃকোষীয় অন্তঃকোষীয় দুইটাই সঠিক। তো তোমরা যে কোনো একটা মাথায় রাখবো, বা দুইটাই মানে দুইটা, মানে তুমি অন্তর জায়গায় যদি আন্তও লিখে দাও তাও তোমার কোনো সমস্যা হবে না। তো তোমরা একটা মাথায় রাখো যে অন্ডকোষীয় পরিপাক করে, এই হলো আরেকটা কাজ। তো এখানে মূলত তোমরা যদি আমার রাইবোজোম আর লাইসোজোম এই দুইটা টপিক আমি যা পড়াইছি ওটা যদি প্রপারলি বুঝে পড়ার ট্রাই করো, তাহলে এই যে পার্থক্য আছে, পার্থক্যের ভিতরে শুধু একটা পয়েন্ট আছে যেটা তোমার আলাদাভাবে পড়া লাগবে, এই 2 নাম্বার পয়েন্টটা। লাইসোজোমের 2 নাম্বার পয়েন্ট কি, এটা হলো সাইটোপ্লাজমের সর্বত্র সমানভাবে থাকে। এটা তোমার নতুন করে পড়া লাগবে, তাছাড়া বাকি যা আছে সবই আমি তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি। ওইগুলা আর নতুন করে পড়ার কিছু নেই, বা এখানে নতুন করে ওইগুলা দিয়া নেই। তুমি যদি প্রপারলি বুঝো দেন ইজিলি তোমার মাথা খাটাই ওই পয়েন্ট গুলো তুমি বের করে নিয়ে আসতে পারবা। শুধু এই যে এই একটা পয়েন্ট যেটা আমি তোমাদেরকে ওইখানে মানে বইতে নাই, আমি ওইভাবে বলি নাই, তো এই পয়েন্টটা তোমাদের একটু মাথায় রাখা মানে রাখা লাগবে। তাহলে বাকি সবগুলো তোমরা আগে জ্ঞান ইউজ করে করতে পারবে। তো গেল আমাদের লাইসোজোম টপিকটা কমপ্লিট। দেন হলো আমরা আজকে আমাদের ক্লাসের সেকেন্ড টপিকে আসি। সেকেন্ড টপিক কি, সেকেন্ড টপিক হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হলো আমাদের আজকে সেকেন্ড টপিক। এটা অলরেডি তোমাদের বই জায়গায় দেওয়া হয়েছে, তো আমি তোমাদেরকে পড়ানো শুরু করব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা কি, এটা তোমাদেরকে একটু বোঝাই। ধরো এটা হলো একটা কোষ, তো কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে স্বাভাবিক, এটা হলো নিউক্লিয়াস। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এমন একটা জিনিস যেটা তোমার এই যে নিউক্লিয়াসের এই যে ধরো নিউক্লিয়াসে কি, এটা নিউক্লিয়ার মেমব্রেন এইখান থেকে শুরু হয়, এইখান থেকে শুরু হয়ে এরকম এরকম করে তোমার কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে, এখান থেকে শুরু হয়ে এরকম এরকম করে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত, এবং কোষ ঝিল্লি এরকম করে তোমার পুরা কোষ জুড়ে ছড়ায় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হলো তোমার বেসিক ধারণা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত তোমার কোষের একটা কঙ্কাল টাইপের তৈরি করে দেয়, কোষের একটা কঙ্কাল টাইপের। এখন কোষের একটা কঙ্কাল আছে যেটাকে কোষীয় কঙ্কাল বলা হয়, সাইটোস্কেলিটন। হ্যাঁ ঠিক আছে, সাইটোস্কেলিটন হলো কোষের কঙ্কাল, অর্থাৎ ওটা ওরকম ভাবেই থাকে তোমার হলো কোষের ভিতরে এরকম ছড়ায় ছিটায়, এরকম ছড়ায় ছিটায় মানে হার্ট টাইপেরই থাকে, হাড় টাইপের এরকম থাকে। বাট ওই জিনিসটা ওরকম ভাবে মানে কি বলে, ওটা হাড়ের মতো কাজ করে, বাট একটা কোষের একটা বেসিক স্ট্রাকচার বা একটা কাঠামো, ওই কাঠামোটা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামই দেয়, ওই কঙ্কালটা দেয় না। ওই কঙ্কালটা কি, কোষের ভিতরে যেমন আমাদের বডিতে হাড় আছে, কোষের মধ্যেও কিছু হাড় টাইপের জিনিসপত্র আছে, যে জিনিসটা মানে কোষের ভিতরে মানে হাড়ের মতো কাজ করে, এরকম কিছু একটা। বাট আমাদের বডির হাড় কিন্তু আমাদেরকে একটা কাঠামো দেয়, বাট কোষের ক্ষেত্রে সেই কাঠামোটা কিন্তু তোমার কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন দেয় না, সেই কাঠামোটা তোমার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামই দেয়। এই জন্য তোমার ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোষের কঙ্কাল বলা হয়, কোষের কঙ্কাল বা কোষের কঙ্কাল তন্ত্র বলা হয়। এখন এই জিনিসটা তোমার হাসান স্যারের বইতে নেই, এটা তোমার আলিম স্যারের বইতে এই জিনিসটা বলা আছে যে কোষের কঙ্কাল হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা তোমাদের ওইভাবে মাথায় রাখা লাগবে, জাস্ট মাথায় রাখবে যে একটা কোষের একটা কাঠামো, একটা কোষ, এই যে কোষটা গোল, কোষটা গোল। এখন কি হয়েছে, তোমার একটু চাপ লাগছে, চাপ লাগার পরে কোষটা কিরকম হলো, এরকম এই চ্যাপটা হয়ে গেল, হয়ে যাইতে তো পারে, কারণ কোষের তো মানে আমাদের বডি আমরা একদম, আমাদের একটা বেসিক একটা স্ট্রাকচার আছে। বাট যদি আমরা উপরে একটা বোঝা নিই, তাহলে কি আমরা একদম নিচে কেন নেমে যায় না? কারণ আমাদের একটা বেসিক কাঠামো আছে, সেই কাঠামোটা কে তৈরি করতেছে, আমাদের হাত তৈরি করতেছে। সেম ওয়েতে কোষেরও একটা বেসিক কাঠামো আছে, যে কি কোষটা গোল হবে। তো এটা কি অন্য চ্যাপ্টা হয় না, কারণ কি, যে যখন প্রেশারটা পড়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে কি করে, সেই জিনিসটা হলো মানে ওই জিনিসটার একটা
মানে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেই কারণে কোষ তোমার চ্যাপ্টা হয়ে যায় না, অর্থাৎ কোষের একটা কাঠামো সে তৈরি করে রাখছে যে কোষটা গোল হবে, যাই হোক যাক কোষটা গোলই থাকবে। এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তোমার বেসিক ধারণা। এখন আমরা বইতে আসি। তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তোমার বাংলায় হলো আন্তঃপ্লাজমীয় জালিকা বলা হয়। আন্ত তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, আন্তঃপ্লাজমীয় জালিকা, কারণ আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চিনি বাট আন্তঃপ্লাজমীয় জালিকা চিনি, তো আমাদের পরীক্ষায় দিল বাট আমরা বুঝতে পারলাম না যে এটা হলো আন্তঃপ্লাজমীয় জালিকা যা এন্ডোপ্লাজমিক রেটিকুলামও তাই। আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে A to Z সবকিছু জানি বাট এর বাংলা নামটা জানি না। তখন কি হবে, পরীক্ষা আসছে হলো কি আন্তঃপ্লাজমীয় জালিকা। এখন আমি তো আন্তঃপ্লাজমীয় জালিকা তো পুরো নতুন জিনিস, আমি তো জীবনে এটা নামই শুনি না। তো এটা যাতে না হয় এই জন্য আমরা বাংলা নামটা জানবো যে একে বাংলায় তোমার আন্তঃপ্লাজমীয় জালিকা বলা হয়। এখন হলো উৎপত্তি, যে এর উৎপত্তিটা কোথা থেকে হয়, এর উৎপত্তি তো মাথায় রাখবা, এর উৎপত্তি হলো ঝিল্লি থেকে হয়। ঝিল্লি থেকে হয়, ঝিল্লি। ঝিল্লি বলতে কি, ঝিল্লি বলতে যে কোনো ঝিল্লি, যে কোনো ঝিল্লি বলতে এখানে তোমার তিনটা ঝিল্লির কথা বলা হয়েছে, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস ঝিল্লি আর হলো সাইটোপ্লাজমিক ঝিল্লি। এখন ঝিল্লি বলতে এখানে তোমার মূলত সব ঝিল্লি, একটা কোষের ভিতরে যত টাইপের ঝিল্লি থাকা সম্ভব সব ঝিল্লিকে মেনশন করা হয়েছে। কোষ ঝিল্লি মানে কি, কোষের ঝিল্লি। নিউক্লিয়াস ঝিল্লি মানে কি, নিউক্লিয়াসের ঝিল্লি। সাইটোপ্লাজমিক ঝিল্লি বলতে আসলে সাইটোপ্লাজমের ঝিল্লি এমন না, সাইটোপ্লাজমের ভিতরে যত অঙ্গাণু আছে সকল অঙ্গাণুর ঝিল্লি। এটাই হলো কি, এটা হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে বলা হয়েছে। কারণ কি, তোমার ধরো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার এটাই যে এরকম করতে 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 এই যে কোষ ঝিল্লির সাথে মিলে থাকলো। আবার কি হলো, এখানে ধরো একটা আছে, ধরো একটা অঙ্গাণু আছে, ধরো এটা এমনি যেটা অঙ্গাণু হতে এগুলো দেয় না, এইভাবে এইভাবে করে এইভাবে এইভাবে করে মানে সবার সাথে একটা কানেকশন সে তৈরি করে রেখে দেয়। কারণ কোষের একটা বেসিক স্ট্রাকচার সে গঠন করতেছে, তো ওইভাবে একটা কানেকশন তৈরি করে রেখে দেয়। তো জিনিসটা এরকম। এই জন্য এটা কি উৎপত্তি, কি উৎপত্তি হলো ঝিল্লি থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি ঝিল্লি থেকে। ঝিল্লি মানে কি, একটা কোষে যত টাইপের ঝিল্লি থাকা সম্ভব, ধরো এখানে তিনটা ঝিল্লি আছে, তুমি জাস্ট মাথায় আসতেছে কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস ঝিল্লি, এই দুইটা ঝিল্লির নাম সবারই মাথায় চলে আসে, মানে সাইটোপ্লাজমিক ঝিল্লি এটা মাথায় না আসে, তুমি জাস্ট লিখে দিবা যে কি নিউক্লিয়াস ঝিল্লি আর কোষ ঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়ে গেছে। তোমার কখনো ভুল হবে না, মানে ওই স্যার তোমাকে অবশ্যই নাম্বার দিবে। আর এটা যদি এমসিকিউ তে আসে তাহলে যার পাশে ঝিল্লি পাবা মেরে দিবা। যদি কারো কাছে ঝিল্লি পাইছো সেই হলো তোমার কি, সেই মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। কে তৈরি করে, ঝিল্লি। কোষ ঝিল্লি, নিউক্লিয়াস ঝিল্লি। কে তৈরি করে, নিউক্লিয়াস ঝিল্লি। তো ঝিল্লি পাইলেই নিয়ে যায়। এখন কথা হলো ভাইয়া ঝিল্লি আপনি তো ঝিল্লি বলেছেন কিন্তু পরীক্ষায় এলে আপনার কি আছে, মেমব্রেন আছে। পরীক্ষায় নিউক্লিয়ার মেমব্রেন আছে, তার তো আপনি তো ঝিল্লি বলেছেন, তার মানে কি পরীক্ষায় নিউক্লিয়ার মেমব্রেন আছে, তার মানে কি ভাইয়া তাহলে তো নিউক্লিয়ার মেমব্রেন হবে না, এরকম? এরকম তো না, আমি তোমাদেরকে বলছি যে যা ঝিল্লি তাই পর্দা তাই মেমব্রেন তাই আবরণ সবই সেম জিনিস। অর্থাৎ তার মানে কি, ঝিল্লি থেকে হওয়া মানে মেমব্রেন থেকে হবে, মেমব্রেন থেকে হওয়া মানে আবরণ থেকে হবে, আবরণ থেকে হওয়া মানে পর্দা থেকে হবে। অর্থাৎ আমাদের জাস্ট মাথায় রাখবে ঝিল্লি ওয়ার্ডটা, ঝিল্লি ওয়ার্ডটা মাথায় রাখবো। ঝিল্লি ওয়ার্ডটা থেকে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়, সেটা যেই ঝিল্লি হোক না কেন, জাস্ট ঝিল্লি ওয়ার্ডটা মাথায় রাখবো। আর ঝিল্লি মাথায় রাখলে মেমব্রেন টেমব্রেন এগুলো তোমার মাথায় চলে আসবে। তো এই হলো মূলত কিছু জিনিস। দেন হলো আর কয়েকটা এমসিকিউ জানা লাগবে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত একটা মানে প্রকৃত কোষে থাকে, মানে সকল প্রকৃত কোষে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পাবা, প্রকৃত কোষে পাবা। বা কিছু কিছু কোষ আছে যেগুলাতে বেশি পাওয়া যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, মানে আমাদের বডি ধর মানুষ, মানুষের বডির কিছু কিছু কোষ আছে যেখানে তুমি একটু বেশি পরিমাণে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবা। তো সেই কোষগুলো সম্পর্কে একটু জানবা। কোষগুলা কি, কোষগুলা হলো তোমার যকৃৎ, অগ্নাশয়, অগ্নাশয় আর অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। এই তিনটা কোষে কি, এই তিনটা কোষে তোমার এলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু বেশি পরিমাণে থাকে। এখন কথা হলো মনে রাখবা কিভাবে, মনে রাখা বলতে আসলে এই জিনিসটা আমি কিভাবে মনে রাখতাম, আমি ধরো তোমার তোমরা অনেকে তোমার হলো জুওলজি, জুওলজি বলতে তোমার প্রাণী বিজ্ঞানের 3 নাম্বার অধ্যায় পরিপাক, এটা আমরা অনেকেই পড়ছি। তো পরিপাক অধ্যায় পড়লে দেখবা যে আলাদাভাবে কিন্তু আমাদের যকৃৎ আর অগ্নাশয় এই দুইটা অঙ্গ পড়া লাগে। অর্থাৎ পরিপাক, পরিপাকের একটা বেসিক স্ট্রাকচার আছে, অর্থাৎ পরপর চলে যায়, বাট আলাদাভাবে আর দুইটা অঙ্গের কথা পড়া লাগে, মানে আর দুইটা অঙ্গের হলো নাম পড়া লাগে। সেটা কি, সেটা হলো যকৃৎ আর অগ্নাশয়, এই দুইটা তোমার আলাদাভাবে পড়া লাগে ওই অধ্যায়তে। তো ওই জন্য আমার এই দুইটা অঙ্গাণু মানে এই দুইটা অঙ্গের মানে একটা কানেকশন আমার ভিতরে চলে আসে, অর্থাৎ যকৃৎ শুনলেই আমার ভিতরে অগ্নাশয়টা চলে আসে, এই জিনিস। আর অন্তঃক্ষরা গ্রন্থি, তো অন্তঃক্ষরা গ্রন্থি কি, হরমোন ক্ষরণ করে, এটা তোমাদেরকে আগেই বলছি যে অন্তঃক্ষরা গ্রন্থি হলো হরমোন ক্ষরণ করে। এখন যে অগ্নাশয় আছে সেও কিন্তু হরমোন ক্ষরণ করে, এই যকৃৎ আছে যকৃৎ হরমোন ক্ষরণ করে। যেহেতু দুইজনই হরমোন ক্ষরণ করতে পারে তার মানে কি আরেকজন থাকবে সেও হরমোন ক্ষরণ করতে পারবে, এই জন্য অন্তঃক্ষরা গ্রন্থি। এইভাবে আমি জিনিসটা মনে রাখতাম, অত অত অ্যারেঞ্জড ওয়েতে মনে থাকতো না, বাট এইভাবে করতে করতে এখন জিনিসটা একদম পুরো মাথায় আছে। দেখি যকৃৎ, যকৃৎ মনে আছে, তার মানে কি যকৃৎ থাকলে অগ্নাশয় আসবে,
যকৃৎ অগ্ন্যাশয় দুইজনই হরমোন ক্ষরণ করতে পারে, তাহলে হরমোন ক্ষরণ করে কারা? অন্তঃকোরা গ্রন্থি ক্ষরণ করে। তার মানে কি অন্তঃকোরা গ্রন্থি ওয়ার্ডটা আসবে। এইভাবে আমি জিনিসটা মনে রাখছিলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব আমাদের দেশ সব কোষেই পাওয়া যায়, কিন্তু যকৃৎ অগ্ন্যাশয় আর অন্তঃকোরা গ্রন্থির কোষে বেশি পাওয়া যায়। মনে রাখবে কিভাবে? যকৃৎ আসলে অগ্ন্যাশয় চলে আসবে, কারণ তুমি যদি পরিপাকের অধ্যায়টা একবারে পড়ো, একবার পড়লেই বুঝবা যে আলাদা হয়ে যকৃৎ আর অগ্ন্যাশয় আছে, তার মানে এরা দুইজন, আর দুইজনই হরমোন ক্ষরণ করে, তার মানে অন্তঃকোরা গ্রন্থি গেল। তো এই হলো কথা। এখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয় কি? একটা হলো তোমার মসৃণ, আর একটা হলো তোমার অমসৃণ। তো একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ। তো মসৃণ অমসৃণ বিষয়টা কি? ওই নর্মাল জিনিস, সেটা তোমাদেরকে আগে বলছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নর্মালি এইভাবে আছে কোষের ভিতরে, সে এইভাবে আছে। এখন কি হয়েছে? তোমার কোষের ভিতরে রাইবোজোম তৈরি হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াস রাইবোজোম তৈরি করে তোমার সাইটোপ্লাজম ছেড়ে গেছে। তো এই রাইবোজোম কি করছে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এসে বসছে, এই যেখানে বসে, এখানে বসে, এইভাবে বসে আছে। তো বসে থাকার কারণে ওর কিন্তু সারফেসটা আর এই যে এরকম মসৃণ থাকলো না, সেটা কি হলো? এরকম একটু অমসৃণ টাইপের হয়ে গেল। তো ওইটাকেই তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে। এখন রাইবোজোম সব জায়গায় লাগে না, অর্থাৎ রাইবোজোম লাগছে লাগছে লাগছে, এই জায়গাটুকু একদম ফাঁকা হয়ে গেছে। তো এই জায়গাটাকে কি আর অমসৃণ বলা যাবে না? এটা কিন্তু মসৃণ। তার মানে কি এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই কারণে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে যেখানে তোমার রাইবোজোম থাকে সেটা হলো অমসৃণ, আর যেখানে রাইবোজোম থাকে না সেটা হলো মসৃণ। এই হলো একটা কথা। আরেকটা কথা হলো ভাইয়া, অমসৃণে কি শুধু রাইবোজোম লেগে থাকে? হ্যাঁ, তোমার ম্যাক্সিমাম রাইবোজোম লেগে থাকে। তার রাইবোজোম বাদেও আরো দুইটা জিনিস তুমি অমসৃণে পাবা, একটু মাথায় রাখবা। যেখানে তোমার রাইবোজোম ব্যতীত আরো দুইটা জিনিস লেগে থাকে। ওই দুইটা জিনিস কি কি? ওই দুইটা জিনিস হলো তোমার গ্লাইঅক্সিজম, গ্লাইঅক্সিজম আর হলো তোমার আরএনএ। গ্লাইঅক্সিজম আর আরএনএ এই দুইটা জিনিসও তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। কি? গ্লাইঅক্সিজম আর আরএনএ, এই দুইটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও লেগে থাকে, মানে রাইবোজোম ব্যতীত। এই হলো জিনিস। তো এই তিনটা জিনিস আমাদের একটু মাথায় রাখা লাগবে। আর হলো মানে এটাই, বুঝছো? মানে মসৃণে কিছু থাকবে না, আর অমসৃণে ম্যাক্সিমাম হলো রাইবোজোম থাকবে। এটা বাদেও তোমার গ্লাইঅক্সিজম আর আরএনএ থাকে। এখন আরএনএ জিনিসটা কিন্তু আমরা মোটামুটি চিনি, যে আরএনএ কি জিনিস। এটা হলো ওয়ান কাইন্ড অফ নিউক্লিক অ্যাসিড। এটা মূলত আমাদের বডিতে প্রোটিন তৈরি করে। আর গ্লাইঅক্সিজম কি? গ্লাইঅক্সিজম হলো একটা অঙ্গাণু। তো এই জিনিসটা তোমরা পরে মানে কি, ওই যে অঙ্গাণুর আলোচনা দেওয়া আছে। তো এই অঙ্গাণুর আলোচনা তোমার হলো লাস্টের দিকে গ্লাইঅক্সিজমের একটু আলোচনা করা আছে। তো ওইখানে তোমরা শিখে নিও যে গ্লাইঅক্সিজম জিনিসটা কি। তো এই হলো গ্লাইকোজোম একটা অঙ্গাণু, রাইবোজোম একটা অঙ্গাণু, আর আরএনএ, এই তিনটা জিনিস হলো অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। এখন এটা হলো কথা। এখন দেখো অমুসলিমের গায়ে কিন্তু তোমার ম্যাক্সিমাম কি আছে? ম্যাক্সিমাম হলো তোমার হলো রাইবোজোম আছে। ম্যাক্সিমাম কি আছে? রাইবোজোম আছে। তার মানে কি রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তার মানে কি অমুসলিম কি করবে? অমুসলিম হলো তোমার প্রোটিন সংশ্লেষ করবে, প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরি করবে, সে কি করবে? সে কি সংশ্লেষ করবে? সে হলো তোমার প্রোটিন সংশ্লেষ করবে। এখন কথা হলো ভাইয়া, প্রোটিন তো প্রোটিন কি? তোমার এনজাইম ওয়ার্ডটা যদি আমি একবার দেখি, এনজাইম কি প্রোটিন না? এনজাইম কিন্তু অবশ্যই প্রোটিন। এনজাইম কিন্তু আলাদা কোনো জিনিস না, এনজাইম কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তার মানে কি অমসৃণ শুধু প্রোটিন না, প্রোটিনের সাথে এনজাইম সংশ্লেষ করবে। এটা একটু মাথায় রাখবা। অমসৃণের গায়ে রাইবোজোম থাকে, এতটুকু আমরা সবাই জানি যে অমসৃণের গায়ে রাইবোজোম থাকবে। তার মানে অমসৃণ কি ক্ষরণ করবে? সে অবশ্যই তোমার হলো প্রোটিন ক্ষরণ করবে। অমুসলিমের গায়ে যেহেতু রাইবোজোম আছে, সে অবশ্যই কি ক্ষরণ করবে? সে অবশ্যই প্রোটিন ক্ষরণ করবে, কারণ কি ওর গায়ে রাইবোজোম আছে। রাইবোজোম প্রোটিন তৈরি করে, তার মানে অমুসলিম কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। আর প্রোটিন কি? এনজাইম প্রোটিন, এনজাইম প্রোটিন, এনজাইম প্রোটিন। এর জন্য যেহেতু প্রোটিন তৈরি করে, তার মানে এনজাইমও তৈরি করতে পারবে। এতটুকু আমরা মাথায় রাখবো। এখন এই এনজাইম আর প্রোটিন বাদে দুনিয়ার যত কিছু আছে সবকিছুই এই মসৃণ ক্ষরণ করবে। এতটুকু মাথায় রাখবা। কি কি ক্ষরণ করবে? তোমার হরমোন ক্ষরণ করবে, লিপিড ক্ষরণ করবে, গ্লাইকোজেন ক্ষরণ করবে, আরো যা টা আছে সবকিছু ক্ষরণ করবে। আর তুমি মাথায় রাখবা যে আমার অমসৃণ হলো প্রোটিন ক্ষরণ করবে। প্রোটিন ক্ষরণ করা বলতে প্রোটিন ক্ষরণ বা তৈরি করবে। কিন্তু দেখো প্রোটিন কেন তৈরি করবে? কারণ তার গায়ে রাইবোজোম আছে। তার গায়ে রাইবোজোম আছে মানে সে প্রোটিন তৈরি করবে। আর প্রোটিন এনজাইম কি? একটা প্রোটিন। তার মানে প্রোটিন আর এনজাইম তৈরি করবে। এতটুকু মাথায় রাখবা। তাহলে মাথায় রাখবা যে এই দুইটা বাদে বাকি যা কিছু আছে সব মসৃণ ক্ষরণ করবে। কি কি? লিপিড, হরমোন, গ্লাইকোজেন, মানে বাকি যা আছে এত কিছু, বুঝছো? এতটুকু মাথায় রাখলে হবে, কারণ এখানে এনজাইম আছে, ওইখানে হরমোন আছে, এখানে প্রোটিন আছে, ওইখানে লিপিড আছে, আর ওইখানে কি? গ্লাইকোজেন আছে। গ্লাইকোজেন কি? শর্করা জাতীয় পদার্থ। অর্থাৎ প্রোটিন জাতীয় পদার্থ ব্যতীত বাকি যা পাচ্ছ সব মসৃণ আছে। হরমোনটাও প্রোটিন জাতীয় পদার্থ, বাট হরমোনটাও এখানে চলে গেছে, কারণ এখানে হরমোনের ভাই এনজাইম আছে।
এই জন্য ওর ভাইটা কোথায় আছে, ওই মসৃণে চলে গেছে, হরমোন মসৃণে চলে গেছে। আর প্রোটিন ব্যতীত অন্য খাদ্য কি কি আছে, অন্য খাদ্য হলো তোমার লিপিড, এই যে লিপিডটাও করতেছে। আরেকটা খাদ্য শর্করা, শর্করার ভিতরে গ্লাইকোজেন ওয়ান কাইন্ড অফ শর্করা জাতীয় খাদ্য। অর্থাৎ ওই যে কোষ রসায়ন বললে তোমরা গ্লাইকোজেন পাবা, যে গ্লাইকোজেন হলো শর্করার মধ্যে পারে, তো গ্লাইকোজেন কি করতেছে, মসৃণ করতেছে। এভাবে মাথায় রাখবে। এখন গঠনে আসো, তো গঠনে বলতে এই যে গঠন, তো গঠন কি, এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে এটা হলো দ্বি-স্তর বিশিষ্ট। এটা তোমার ওই ওই স্তরের আলোচনায় তোমরা পেয়ে যাও, আমি কিছু বলতেছি না, জাস্ট মাথায় রাখবে এটা দ্বি-স্তর বিশিষ্ট। কেমনে মাথায় রাখবো ওটা আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলে দিয়েছি। তো এটা দ্বি-স্তর বিশিষ্ট গেল। দেন হলো কি, দেন হলো আরো কিছু জিনিস জানা লাগবে, আর হচ্ছে গঠন। তো এটা মূলত ওই যে গলগি বডির মতো, গলগি বডির সাথে এটাকে আমরা একটু কম্পেয়ার করা লাগবে। এটাও হলো তিনটা জিনিস নিয়ে এই পুরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠিত হয়, অর্থাৎ এর তিনটা অংশ। এর কি, এর হলো তিনটা অংশ। তিনটা অংশ কি কি, তিনটা অংশ হলো তোমার সিস্টার্নি, সিস্টার্নি, ভেসিকল, আর হলো টিউবিউল। এই হলো এর তিনটা অংশ। টিউবিউল, এই হলো এর তিনটা অংশ। এখন এই তিনটা অংশ তুমি গলগি বডির সাথে একটা মিলাইয়ে পড়তে পারবা, কারণ গলগি বডির অংশের ভিতরে এই সিস্টার্নি আছে, গলগি বডির অংশের ভিতরে এই ভেসিকল আছে, খালি কি নেই, টিউবিউলটা তুমি গলগি বডির মধ্যে পাবা না। গলগি বডির মধ্যে কি পাবা না, টিউবিউলটা পাবা না। তাছাড়া গলগি বডির মধ্যে তুমি সিস্টার্নি পাবা, গলগি বডির মধ্যে তুমি ভ্যাসিকল পাবা, জাস্ট টিউবিউলটা পাবা না। এখন কথা হলো, তোমাদের আমি গলগি বডি কিভাবে পড়াইছিলাম, গলগি বডি পড়াইছিলাম যে প্রথমে পড়াইছিলাম সিস্টার্নি বা চ্যাপ্টার থলি, ভেসিকল বা ছোট ঘর, ভ্যাকুল বা বড় ঘর। তো এই জিনিসটা তো আমি এইভাবে মনে রাখতাম, ধরো আমি এইভাবে আমার মাথায় যদি গলগি বডির অংশ আসে, আমার প্রথমে সিস্টার্নি আসে, তারপরে ভেসিকলি আসে, তারপরে ভ্যাকুলি আসে, কারণ আমি ওইভাবে পড়ছিলাম। তো আমি ওইভাবে মনে রাখতাম যে প্রথমেরটা সব আছে, লাস্টেরটা নেই, প্রথমেরটা সব আছে, লাস্টেরটা নেই। তো তার মানে কি, আমি প্রথমে সিস্টার্নি পড়েছি, এখানেও সিস্টার্নি আছে, আমি প্রথমে ভেসিকল পড়েছি, এখানেও ভেসিকল আছে, তাহলে কি নেই, লাস্টেরটা নেই, কি নেই, ভ্যাকুল নেই। তো ভ্যাকুলের মধ্যে তো কিছু থাকা লাগবে, কি আছে, টিউবিল আছে, এইভাবে মনে রাখতাম। তো তিনটা অংশ, তো সিস্টার্নি আর ভেসিকল এখানেও আছে, ওখানেও আছে, জাস্ট নেই কে, নেই হলো হলো ভ্যাকুল নেই, ভ্যাকুলের পরিবর্তে কি আছে, টিউবিল আছে। তো এইভাবে তিনটা অংশ আমরা মাথায় রাখবো, সিস্টার্নি, ভেসিকল, কে নেই, ভ্যাকুল নেই, আছে কে, টিউবিল আছে, বাকি উপরের দুইটা সেম। এইভাবে তোমরা জাস্ট তিনটা অংশের নামটা একটু মাথায় রাখবা। এই হলো গেল এর গঠন সম্পর্কে আমরা একটা ধারণা পালাম। তো পরের পৃষ্ঠাতে আসো। তো পরের পৃষ্ঠাতে তোমার দেখো বলা আছে, তো অপসিন জালিতে আরএনএ আর গ্লাইকোজেন আছে। তো এই জিনিসটা তো নতুন করে আর আলোচনা করা লাগতেছে না, আমি অলরেডি বলে দিছি যে ম্যাক্সিমাম রাইবোজোম থাকে, বা রাইবোজোমের সাথে আরো দুইটা জিনিস পাওয়া যায়, আরএনএ আর গ্লাইকোজেন পাওয়া যায়। তো এই হলো গেল। এখন হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা আমরা পড়বো। তো কাজটা কি, কাজটা আগেই বলে দিছি, একটা কাজ কি, কাঠামো। এটা কোষকে কি দান করবে, এটা কোষকে তোমার কাঠামো দান করবে। অর্থাৎ একটা কোষ, একটা কোষের একটা বেসিক স্ট্রাকচার, একটা কোষ গোল হবে, একটা কোষ তোমার কি হবে, হলো বর্গাকার হবে, একটা কোষ চতুর্ভুজাকার হবে, কে এটা নির্ধারণ করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ কি, সে ওরকম ভাবে ছড়াই ছিটাই থাকবে, যদি এর উপরে কোনো প্রেসার পড়ে বা কোনো কিছু চলে আসে, তাও সে ওই তার হলো শেপটা মেনটেন করবে। বুঝছো, সে কিন্তু তার শেপটা মেনটেন করবে, সে কখনো তার শেপটা নষ্ট করতে দেবে না। এটার কারণ কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর জন্য এটা কি বলছে, বলছে যে প্রোটোপ্লাজমকে কাঠামো দান করে। অর্থাৎ কোষ মানেই তো প্রোটোপ্লাজম, অর্থাৎ এটা কোষে যদি তুমি কোষ প্রাচীর বাদ দাও, তাহলে তো পুরাটুকি হলো প্রোটোপ্লাজমই পাচ্ছো। আর মানুষের কোষের ক্ষেত্রে তো পুরাটুকি প্রোটোপ্লাজম। এর জন্য কি, প্রোটোপ্লাজমকে কাঠামো দান করে, প্রোটোপ্লাজমের কাঠামো, প্রোটোপ্লাজমের কাঠামো। এখন কথা হলো ভাই, আমি এত কিছু মনে রাখতে পারি, তুমি জাস্ট কাঠামোটা মাথায় রাখো। তুমি যদি বলো যে কোষের কাঠামো প্রদান করে বা কোষকে কাঠামো প্রদান করে, তাও তুমি নাম্বার পাবো, কারণ স্যারও কাঠামো ওয়ার্ডটাই খুঁজবে, প্রোটোপ্লাজম কখনো খুঁজবে না। তো তুমি জাস্ট কাঠামো ওয়ার্ডটা মাথায় রাখো, যে এর মেইন কাজ হলো কাঠামো প্রদান করা, কোষীয় কাঠামো প্রদান করা। দেন তোমাদেরকে আমি আগের ভিডিওতে যখন গলগি বডি পড়াইছিলাম, তখন একটা কথা বলে দিছিলাম কি, অশর্করা জাতীয় পদার্থ, অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে কে, পরিবহন করে হলে এই যে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বাদ থাকতেছে কি, শুধুমাত্র শর্করা জাতীয় পদার্থ, সেটা পরিবহন করবে কি, আমার গলগি বডি। এটা তোমাদেরকে আগের ভিডিওতেই বলে দিছিলাম। তো এই ভিডিওতে যদি তুমি আগের ভিডিওতে এই জিনিসটা প্রপারলি বুঝে মানে পড়তা, তাহলে এইখানে তোমার আরেকটা পয়েন্ট নিয়ে কখনো ঝামেলা বাঁধতো না। আরেকটা পয়েন্ট কি হচ্ছে, অশর্করা জাতীয় পদার্থ হলো কি বলে, পরিবহন করে। তাহলে কি পরিবহন করবে, কি পরিবহন করবে, অশর্করা জাতীয় পদার্থ। কারা অশর্করা জাতীয় পদার্থ, প্রোটিন, লিপিড, এরাই তো অশর্করা জাতীয় পদার্থ। তার মানে এর আরেকটা পয়েন্ট কি, এরা হলো প্রোটিন, লিপিড, লিপিড পরিবহন করে, প্রোটিন লিপিড পরিবহন করে এরকমও বলা যায়, আবার প্রোটিন লিপিডের বাহক হিসেবে কাজ করে, এতটুকু বলা যায়। বাহক হিসেবে কাজ করে বা প্রোটিন লিপিড পরিবহন করে, তুমি যেরকম বলতে পারো। বাট তোমার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে গেছে, এই দুইটা হলো তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এই দেখো, এই জিনিসটাই বলা আছে যে
এই যে প্রোটোপ্লাজমের কাঠামো আর হলো প্রোটিন লিপিড এগুলোর অন্তঃবাহক। অত অন্তঃবাহকটাও পড়ার আমার টাইম নেই, আমি জানি কি সে হলো অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে, অর্থাৎ অশর্করা জাতীয় পদার্থ কি প্রোটিন ও লিপিডের বাহক হিসেবেও কাজ করতে পারে বা ওইগুলোকে পরিবহন করে, দুইটার একটা বলতে পারে। তাহলে তুমি কাঠামো মনে রাখবা, আর গলগি বডিটা যদি প্রপারলি করতে হয় তাহলে তোমার আরেকটা পয়েন্ট হয়ে যেত, বুঝছো? দুইটা পয়েন্ট গেল। তৃতীয় আরেকটা পয়েন্ট আছে কি, তৃতীয় পয়েন্ট আছে হলো সে কি, সে হলো ধারক হিসেবে কাজ করে। কাদের ধারক? গ্লাইঅক্সিজম, আরএনএ, এদের ধারক হিসেবে কাজ করে। তাহলে শুধু কি গ্লাইঅক্সিজম আরএনএ না, সে রাইবোজোমের ধারক হিসেবেও কাজ করে। তো তুমি যদি প্রপারলি আমার আগের কথাগুলো বোঝো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বোঝো, তাহলে আরেকটা পয়েন্ট তুমি ইজিলি বলতে পারো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, সে হলো রাইবোজোম। রাইবোজোম তোমার হলো গ্লাইঅক্সিজম, গ্লাইঅক্সিজম তোমার হলো আরএনএ, আরএনএ এর ধারক হিসেবে কাজ করে, ধারক হিসেবে কাজ করে, ধারক হিসেবে কাজ করে। তাহলে তোমার আরেকটা পয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে অলরেডি তিনটা পয়েন্ট আমাদের পড়ানো যাচ্ছে। কাঠামো ওয়ার্ড মাথায় রাখলে একটা পয়েন্ট, গলগি বডি প্রপারলি বললে আরেকটা পয়েন্ট, আর যদি কথাগুলো প্রপারলি বোঝো, আগের কথাগুলো প্রপারলি বোঝো, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি কি থাকে ওটা জানলে তুমি আরেকটা পয়েন্ট বাজবে, যে এদের ধারক হিসেবে কাজ করে, গ্লাইঅক্সিজম, রাইবোজোম, আরএনএ এদের ধারক হিসেবে কাজ করে। তোমার তিনটা পয়েন্ট অলরেডি কমপ্লিট, এখন তোমার দুইটা পয়েন্ট একটু মনে রাখা লাগবে। এই দুইটা পয়েন্ট কি, এই দুইটা পয়েন্টের একটা পয়েন্ট তোমার বলা আছে কি, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। এখন এটার জন্য তোমার আসলে কোনো টেকনিক নাই, তোমার এটা একটু মনে রাখা লাগবে যে বিষাক্ত পদার্থকে সে নিষ্ক্রিয় করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, এই পয়েন্টটা মাথায় রাখবা। আরেকটা কথা কি মাথায় রাখবা, কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। এখন এটা মনে রাখারও একটা ওয়ে আছে, কি ওয়ে আছে তোমার, এই যে আমার ই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এটা তোমরা এইভাবে মনে রাখবা। আমি জিনিসটা আরেকটু আগে বললে ভালো হতো, তোমাদেরকে একটু বুঝাই জিনিসটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে কি করতেছে, সে হলো অশর্করা জাতীয় পদার্থ, অশর্করা, অশর্করা জাতীয় পদার্থ কি করতেছে, পরিবহন করতেছে। তার মানে কি, সে অলরেডি কি, আমাদের তিন টাইপের খাদ্য চিনি, শর্করা, লিপিড, প্রোটিন, তিনটা খাদ্য চিনি, সে অলরেডি লিপিড আর প্রোটিনের কাজ করে দিছে। সে লিপিড আর প্রোটিনকে কি করতেছে, পরিবহন করতেছে। সে লিপিড আর প্রোটিনকে পরিবহন করতেছে, বাট সে শর্করাকে পরিবহন করবে না। সে শর্করাকে কি করবে না, সে শর্করাকে পরিবহন করবে না। তাহলে কি সে শর্করার জন্য কিচ্ছু করবে না, সে কি শুধু লিপিড আর প্রোটিনের জন্য কাজ করবে, সে শর্করার সাথে কি ইনজাস্টিস করবে, অর্থাৎ তার তো মন খারাপ হবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড আর প্রোটিনকে পরিবহন করতেছে, আমাকে করতেছে না, তার মানে কি তার আমার প্রতি কোনো ফিলিংস নেই। অবশ্যই তোমার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের শর্করার প্রতি ফিলিংস আছে, সে তার ফিলিংসে কি করবে, সে তার ফিলিংসে শর্করা তৈরি করে দিবে। সে শর্করা কি করবে, তৈরি করবে। সে শর্করা পরিবহন নাই করতে পারে, বাট সে শর্করা তৈরি করবে। এখন শর্করা অনেক রকমের শর্করা আছে, যেমন এই যে আমরা কি বলবো, যখন গলগি বডি পড়ছিলাম তখন কি আমরা শুধু পলিস্যাকারাইড নিয়ে কথা বলছিলাম, পলিস্যাকারাইড হলো শর্করা। তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো সে শর্করা তৈরি করতেছে, বাট শর্করার পলিস্যাকারাইড গলগি বডি তৈরি করতেছে। তাহলে যদি আমি শর্করা বলি, তাহলে জিনিসটা কেমন কিন্তু আনস্পেসিফিক হয়ে যাচ্ছে, কারণ কি আমার অলরেডি একটা শর্করা কি তৈরি করতেছে, গলগি বডি তৈরি করতেছে, সেটা হলো পলিস্যাকারাইড। তাহলে আমাদের স্পেসিফিকলি বলা লাগবে কোন শর্করা, সেলুলোজ শর্করা, সেলুলোজ শর্করা, অর্থাৎ সব শর্করা না, কিন্তু সেলুলোজ শর্করা। অর্থাৎ সে কিন্তু শর্করার সাথে ইনজাস্টিস করেনি, সে লিপিড আর প্রোটিন পরিবহন করেছে ঠিক আছে, বাট সে শর্করার কে পরিবহন করে না, বাট কি করেছে, সে শর্করাকে তৈরি করে দিছে। শর্করাকে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কোন শর্করাকে তৈরি করছে, সেলুলোজ শর্করা। তো সেলুলোজ ওয়ান কাইন্ড অফ শর্করা, এটা তোমরা কোষ রসায়ন অধ্যায় পড়লেই বুঝতে পারবে যে সেলুলোজ ওয়ান কাইন্ড অফ শর্করা। তো এতটুকু আমাদের মাথায় রাখবা লাগবে। আর এছাড়া তোমরা যদি আমার আগের ভিডিওগুলো করো, তোমরা ইজিলি বুঝতে পারবে যে সেলুলোজ ওয়ান কাইন্ড অফ শর্করা, এতটুকু আমরা জানি। দেন কথা কি, দেন আগে বলা আছে যে কোষ প্রাচীরের জন্য শর্করা তৈরি করে। এখন কথা হলো ভাইয়া, তুমি যদি কোষ প্রাচীর পড়ো তাহলে তুমি জানতে পারবে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, এটা তোমার নতুন করে বলার কিছু না। তুমি কোষ প্রাচীর যদি পড়ো, এই একটা কথা খুব জোর দিয়ে বলছিলাম যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা তৈরি হয়। এই জন্য এখানে তোমার আলাদাভাবে বলা আছে যে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। তার মানে এই পয়েন্টটা আমার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি গলগি বডি প্রপারলি পড়ি, তাহলে আমরা জানি কি অশর্করা জাতীয় যে পদার্থ আছে, এই পদার্থকে পরিবহন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে শর্করাকে পরিবহন কি করবে, গলগি বডি। তো গলগি বডিতে এটা বললে আমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা পয়েন্ট পেয়ে গেছি, যে অশর্করা জাতীয় পদার্থকে পরিবহন করে কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই পয়েন্টটা ইউজ করে আমরা আরেকটা পয়েন্ট বের করবো, যে সে অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করতেছে, তাহলে কি সে শর্করার জন্য কিচ্ছু করবে না? অবশ্যই সে শর্করাকে পরিবহন করতে পারতেছে না, বাট সে শর্করাকে তৈরি করতেছে। এখন সে কি সব শর্করা তৈরি করবে? তাইলে তো একটু ঝামেলা পেতে যাচ্ছে, কারণ পলিস্যাকারাইড অলরেডি কি, পলিস্যাকারাইড অলরেডি গলগি বডি তৈরি করে ফেলছে। তাহলে কোন শর্করাটা তৈরি করবে, সেলুলোজ তৈরি করবে। এখন সেলুলোজটা কি, সেলুলোজটা হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা আমরা আগেই পড়েছি। তার মানে কি, তার মানে হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান
হলো মানে কোষ প্রাচীরের প্রধান উপাদান যেহেতু সেলুলোজ, তাই এখানে বলা আছে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। তার মানে কি এর একটা পয়েন্ট আমরা কাঠামো দ্বারা মনে রাখতে পারতেছি, আরেকটা পয়েন্ট আমরা যদি গলগি বডি মাথায় রাখি, গলগি বডির ওই গলগি বডির ওই গলগি বডিটা যদি প্রপারলি পড়ি, তাহলে কিন্তু আমরা এই যে একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট অলরেডি আমাদের পড়া হয়ে যাবে। এই দুইটা পয়েন্ট গলগি বডি পড়লে আমাদের এই দুইটা পয়েন্ট পড়া হয়ে যাবে। তার মানে কি আমার অলরেডি তিনটা পয়েন্ট হয়ে গেছে। এখন যদি আমরা আগের কথা বুঝি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কারা থাকে এটা বুঝলে আমার 4 নাম্বার পয়েন্টও পড়া হয়ে যাবে, 4টা পয়েন্ট কমপ্লিট। আর একটা পয়েন্ট কি, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, এটা শুধু আমাদেরকে মনে রাখা লাগবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। এই হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। যত টেকনিক্যালি পড়ানো সম্ভব আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, তোমরা 5টা পয়েন্ট ইজিলি লিখতে পারবা, 5টা পয়েন্টই পড়াইছি। এই হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এখন এখানে কি হয়েছে, তোমার লাস্টে হলো কয়েকটা পার্থক্যের কথা বলা হয়েছে, তো পার্থক্যগুলো একটু পড়ে দিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটি, আরেকটা কি, আরেকটা হলো তোমার গলগি বডি, তো দুইটাই তোমাদেরকে পড়াইছি। এখন দেখি নতুন কি আছে আর পুরাতন কি আছে। তো প্রথমে আছে কি, এটা হলো সকল প্রকৃত কোষে পাওয়া যায়, এটা হলো সকল প্রকৃত কোষে থাকে না। এখন কথা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সকল প্রকৃত কোষে থাকে, এটা আমরা বুঝি, এটা সকল প্রকৃত কোষে থাকে, সকল প্রকৃত কোষে এটা তুমি পাবা, ভালো কথা, এটা তুমি সকল প্রকৃত কোষে পাচ্ছো। বাট এই যে গলগি বডি, এটা কিন্তু সকল প্রকৃত কোষে পাওয়া যায় না। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা হলো মানে এখন এ সকল প্রকৃত কোষে থাকে না, কিন্তু যখন গলগি বডি পড়েছি তখন কিন্তু এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াইনি, তাহলে তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে যে কি, এ হলো থাকে না, এ সকল প্রকৃত কোষে থাকে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, প্রাণী কোষে বেশি থাকে, প্রাণী কোষে বেশি থাকে। তো তোমার এই যে একটা কথা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু পার্থক্য করতেছো, তুমি যদি জানো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সকল প্রকৃত কোষে থাকে, এতটুকু তো তুমি জানো, আমি পড়ানোর সময় এতটুকু তোমাদেরকে বলেছি, বাট গলগি বডিটা তুমি জানো না, বাট যেহেতু পার্থক্য করতেছো, আর পার্থক্যটা এই রিলেটেডই হবে, যেহেতু এটা থাকে তার মানে এটা কি না হবে, এতটুকু আমরা বুঝে যাবো যে এন্ডোপ্লাজমিক রেটটা জানলে। এখন কথা হলো যে প্রাণী কোষে অধিক পরিমাণে থাকে, এটা আমাদের একটু মনে রাখা হবে, অর্থাৎ গলগি বডির এই পয়েন্টটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। দেন 2 নম্বরে আসি, 2 নম্বর পয়েন্টে কি বলছে, 2 নম্বর পয়েন্টে তোমার বলছে হলো কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত। তো যখন তোমার এই যে কি বলে বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াইছে, তখন এটা কিন্তু তোমাদেরকে বলছি যে ভিতরে এই যে এটা নিউক্লিয়াস, দেন এখান থেকে এই যে কোষ ঝিল্লি পর্যন্ত লিখে যায়, বা এটা অঙ্গাণু বলো, দেন এখান থেকে কোষ ঝিল্লি পর্যন্ত লিখে যায়। তার মানে কি এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, তাহলে কিন্তু এটা নতুন কিছু নেই, এটা নর্মাল একটা কথা, কি এটা কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়াস পর্যন্ত বিস্তৃত, কোষ ঝিল্লি থেকে তোমার নিউক্লিয়াস পর্যন্ত বিস্তৃত গেল। এখন গলগি বডিতে কি আছে, গলগি বডিতে বলা আছে হলো এটা যেহেতু এর সাথে মিল রেখে বলা লাগবে, তো গলগি বডি কিন্তু ওরকম না যে পুরা কোষ জুড়ে বিস্তৃত থাকবে, তো এটা কোথায় থাকে, এটা হলো তোমার নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, তো এটাও একটু মনে রাখা লাগবে, কারণ এটাও অত ডাইরেক্টলি আমি বলিনি, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। তো এই হলো আরেকটা পয়েন্ট আমাদের কভার হয়ে গেল। দেন থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হলো এই যে আমার হলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা দুই ধরনের হয়, কি কি, তোমার মসৃণ আর অমসৃণ। তো এতটুকু আমি তোমাদেরকে পড়াইছি, তো এটা মুখস্থ করার আলাদাভাবে মুখস্থ করা লাগবে না। আর গলগি বডি, তো গলগি বডিতে আমি তোমাদেরকে পড়াইনি যে এটা কয় ধরনের, বাট এতটুকু তোমাদেরকে পড়াইছি যে গলগি বডি হলো এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি তৈরি হয়, এটা আমি তোমাদেরকে পড়াইছি। এখন একটা জিনিস মসৃণ থেকে তৈরি হলে সে মসৃণই হবে, এখন মসৃণ থেকে তৈরি হলে যে মসৃণ হয়, আসলে এই জিনিসটা সত্য না, বাট তুমি তো একটু লজিক্যালি একটু ভাববা, যেহেতু তোমার এখানে লিখা লাগবে, তো এতটুকু ধরো এইখানে তোমার মাথায় কি আসতেছে যে একটা জিনিস মসৃণ থেকে তৈরি হচ্ছে, এখন এটা মসৃণ আর অমসৃণ, এখন পার্থক্য করতেছে যে পার্থক্যে তো এটাই মসৃণ অমসৃণ দুইটা আসবে না, যে কোনো একটা আসবে, তাই তো, এটা দুইটাই হতে পারে, তার পার্থক্যে এটা অবশ্যই একটা হবে, এখন মসৃণ হবে না অমসৃণ হবে। এবং তোমার মাথায় আসবে যে এ কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে, তার মানে কি এর মসৃণ হওয়ার চান্স বেশি, অমসৃণ হবে না এমন না, বাট এর মসৃণ হওয়ার চান্স 80%, এই জন্য তুমি এখানে মসৃণ বসাই দেবে। যে গলগি বডি কি হয়, গলগি বডি হলো মসৃণ হয়, কারণ কি সে হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে। তো এই জিনিসটাও কিন্তু তোমার আলাদাভাবে মুখস্থ করার কিছু না। গেল তোমার 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার বাংলা নাম কি, তার বাংলা নাম হলো আন্তঃপ্লাজমীয় জালিকা। তার মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, আন্তঃপ্লাজমীয় জালিকা। তো জালিকা জিনিসটা কি, জালিকা হলো জাল টাইপের জিনিস। এখন তোমাদেরকে আমি বোঝানোর সময় বলছিলাম যে নিউক্লিয়াস থেকে কোষ ঝিল্লি পর্যন্ত জিনিসটা বিস্তৃত আছে, মাঝখানে কোনো অঙ্গাণু বসে, অঙ্গাণুতে লাগছে, দেন অঙ্গাণু থেকে আবার এমনি বিস্তৃত, পুরা কোষ জুড়ে সে জালের মতো বিছাই আছে, এর জন্য কি, আর এর বাংলা নাম কি আন্তঃপ্লাজমীয় জালিকা। এই জন্য এ কি করে, এ হলো তোমার জালিকা সৃষ্টি করে। তো এই জিনিসটা এটাও মুখস্থ করার কিছু না, বাংলা টার্মটা পারলে তোমরা বুঝতে পারবে এই জালিকা সৃষ্টি করে, যেহেতু পার্থক্য, তার মানে কি এ যদি করে তারে কি এ হলো না, তো এটাও মুখস্থ করার কিছু না। দেন পাশে আসো, পাশে কি বলা হয়েছে, পাশে বলা হয়েছিল কাজ। তো কাজ কি,
সে হলো কাঠামো গঠন করে। কাঠামো একটা কাজ, আরেকটা কাজ কি, সে অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে, তার মানে পরিবহন। পরিবহন অর্থাৎ সে কাঠামো গঠন আর পরিবহন করে, এই হলো তার দুইটা কাজ। তো তুমি যদি ওই পাঁচটা কাজ বুঝো, তাহলে এই পয়েন্টটা লিখতে তোমার ঝামেলা হবে না। আর হলো তোমার গলগি বডির কাজ, এখানে কি বলছে, গলগি বডির কাজ হলো সংশ্লেষ ও ক্ষরণ। এখন এটাও তোমার মুখস্থ করার কিছু না, তুমি ডাইরেক্টলি বলো নাই, পড়ো নাই যে গলগি বডি হলো সংশ্লেষ ও ক্ষরণ করে, বা তুমি কি বুঝছো গলগি বডি কি সংশ্লেষ, গলগি বডি কি করে, তোমার প্রোটিন রাইবোজোম তৈরি করতেছে, তো গলগি বডি তার প্রোটিন তৈরি করতে পারবে না, সে কি করে, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে বা সংশ্লেষ করে। তার মানে অপ্রোটিন জাতীয় পদার্থ, লিপিড, শর্করা, এগুলো সে সংশ্লেষ করে, এই জন্য এই যে সংশ্লেষ। ক্ষরণ, সে প্রোটিন সংশ্লেষ করতে পারতেছে না, কারণ রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে ফেলছে, সে কি প্রোটিনের কিচ্ছু করবে না, সে প্রোটিন সঞ্চয় করবে, সে প্রোটিন ক্ষরণ করবে। এখন প্রোটিন টাইপের জিনিসপত্র কি আছে, এনজাইম, হরমোন, তার মানে সেইগুলো ক্ষরণ করতে, তার মানে সে ক্ষরণও করতেছে। এটাও তোমার মুখস্থ করার কিছু না, তুমি যদি এক দুইবার এই জিনিসটা পড়ো আর গলগি বডি প্রপারলি বোঝো, তাহলে এটা মাথায় খেলে যাবে। তুমি কাঠামো, কাঠামো বস্তু পরিবহন করতেছে কি, অশর্করা জাতীয় পদার্থ, তাহলে কাঠামো আর পরিবহন, এটা তুমি বুঝে যাবে। তার মানে এখানে তোমার কি কি মুখস্থ করা লাগবে, এই যে 1 আর 2 নম্বর পয়েন্টটা একটু মুখস্থ করা লাগবে। 1 নম্বর পয়েন্টটা কি, এটা হলো তোমার সকল প্রকৃত কোষে গলগি বডি তুমি পাবা না, প্রাণী কোষে অধিক পরিমাণে থাকে, এটাও মানে তুমি মোটামুটি পড়ার সাথে তুমি একটু মিল পাবা, বাট একটু মুখস্থ করা লাগবে। আর 2 নম্বরে কি আছে, এটা হলো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, অবস্থানটা ওরকম স্পেসিফিক ভাবে আমি তোমাকে বলি না, এটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। এছাড়া তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডির বাকি পয়েন্ট গুলো তোমার মুখস্থ করা লাগবে না, তুমি 1 2বার পড়লে তোমার মাথায় জিনিসটা ধরে যাবে। জাস্ট এই 2টা পয়েন্ট নতুন আছে, এই 2টা পয়েন্ট একটু মনে রাখা লাগবে, এই 1 আর 2 নম্বর পয়েন্ট গেল। দেন নেক্সট আরেকটা পার্থক্য আছে, তোমার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা কি, একটা হলো তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এদের একটা পার্থক্য দিয়ে আছে, অমসৃণ আর হলো তোমার মসৃণের পার্থক্য। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, তো এই জিনিসটা মনে রাখার জন্য তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, কি মাথায় রাখা লাগবে, যে অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে কি, সে হলো তোমার রাজা, সে হলো তোমার রাজা। এখন কেন রাজা, সেটা তোমার যখন বৈশিষ্ট্যগুলো আসবে তখন তোমরা বুঝতে পারবে। তো তোমরা, এটা হলো ট্যাকটিক্স, ট্যাকটিক্স কি, অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো রাজা। আমি এমনি মনে রাখতাম রাজা, কেন সে রাজা সেটা বলি। প্রথম পয়েন্টে কি বলা হয়েছে, প্রথম পয়েন্টে বলা হয়েছে যে প্রোটিন বিভাগ হয় এমন কোষে পাওয়া যায়, আর ওটা কি, ওটা হলো ফ্যাট বিভাগ হয়, ফ্যাট বলতে কি, ফ্যাট বলতে হলো চর্বি বা লিপিড বিভাগ হয় এমন কোষ, এমন কোষে পাওয়া যায়। তো এখন কথা হলো, তোমাদেরকে আমি একটা কথা বলি, যে এইখানে তোমার কিন্তু পয়েন্টটা অনেক বড় করে দিয়ে আছে, তো আমাদের অত বড় করে পড়া লাগবে না, আমরা জাস্ট বলবো যে অমসৃণ কোথায় পাওয়া যায়, প্রোটিন বিপাকীয় কোষে, প্রোটিন বিপাক হয় এমন কোষ, বিপাক হয় এমন কোষ, এমন কোষ। এখন এই জিনিসটাকে তোমাদের মুখস্থ করা লাগবে, কখনোই এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করা লাগবে না। কেন মুখস্থ করা লাগবে না, আমি তোমাদেরকে অলরেডি যখন মসৃণ আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমাদেরকে পড়াইছি, আমি বলছি যে অমসৃণে কি থাকে, অমসৃণে ম্যাক্সিমাম রাইবোজোম থাকে, আর রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হলো তোমার প্রোটিন তৈরি করা, রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হলো তোমার প্রোটিন তৈরি করা। তো আমার যে অমসৃণ আছে, অমসৃণে তো রাইবোজোম থাকে, সে প্রোটিন তৈরি করে, তার মানে কি, প্রোটিনের সাথে কিন্তু অমসৃণের একটা ভালো সম্পর্ক আছে। তার মানে তাকে এমন কোষেই পাওয়া যাবে যেখানে কি হয়, প্রোটিন বিভাগ হয়। অর্থাৎ আমরা জানি যে অমসৃণ কি করে, অমসৃণ হলো তোমার প্রোটিন তৈরি করে, তার মানে ওই জিনিসটা যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে অমসৃণের সাথে কার সম্পর্ক আছে, প্রোটিনের সম্পর্ক আছে, তার মানে প্রোটিন বিভাগ হয় এমন কোষেই অমসৃণ পাওয়া যাবে। তো এটা মুখস্থ করার কিছু না, এটা একবার পড়লেই তোমার, তুমি বুঝে যাবে। যদি তুমি এটা জানো যে অমসৃণের গায়ে রাইবোজোম থাকে, সে প্রোটিন আর এনজাইম সংশ্লেষ করে, এতটুকু জানলে তুমি এটা পেরে যাবে। দেন এর সেকেন্ড পয়েন্টে কি আছে, সরি এর ক্ষেত্রে কি আছে, এ প্রোটিন করতেছে, আর যেহেতু পার্থক্য করতেছি, তাহলে এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে হলো লিপিড হবে, লিপিড, লিপিড বিপাক হয় এমন কোষে, লিপিড বিপাক হয় এমন কোষে। এখন কি, কেন লিপিড, কেন লিপিড, প্রথম কথা হলো পার্থক্য, এখানে প্রোটিন থাকবে ওইখানে লিপিড থাকবে, স্বাভাবিক। তাহলে ভাইয়া কেন শর্করা হলো না, কথা হলো, তুমি ওইখানে পড়ছো যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে কি সংশ্লেষ করে, সে তোমার লিপিড সংশ্লেষ করে, সে তোমার কি সংশ্লেষ করে, সে তোমার হলো আরএনএ সংশ্লেষ করে, সে হলো তোমার গ্লাইকোজেন সংশ্লেষ করে। তো এর মধ্যে কিন্তু প্রোটিনের সাথে মিল কিন্তু লিপিডের ভালো পাওয়া যায়, প্রোটিনের সাথে শর্করার একটা মিল আছে, বাট ওইখানে গ্লাইকোজেন আছে, শর্করা নেই। এই জন্য তুমি লিপিডটাই মাথায় রাখবা, লিপিড বিবাদ হয় এমন কোষে পাওয়া যায়, কারণ তুমি জানো যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংশ্লেষ করে কি কি, লিপিড, তারপরে হলো তোমার হরমোন, তারপরে কি, তারপরে হলো তোমার গ্লাইকোজেন, এইগুলো সে সংশ্লেষ করে। তার মানে কি, অলরেডি প্রোটিন বিভাগ হয় এমন কোষে পাওয়া যায়, তাহলে একে কোন বিভাগ হয় কোষে পাওয়া যাবে, লিপিড বিভাগ হয় এমন কোষে পাওয়া যাবে। এটা তোমার মুখস্থ করার কিছু নেই, এটা তুমি নর্মালি যদি জানো যে কি কি সংশ্লেষ করে, ওখান থেকে এই পয়েন্টটা বের করে আনতে পারবা। সেকেন্ড আরেকটা পয়েন্ট আছে, সেকেন্ড আরেকটা পয়েন্ট কি, সেকেন্ড আরেকটা পয়েন্ট হলো, এই সেকেন্ড পয়েন্ট বলতে তোমার ফার্স্ট পয়েন্টের সাথে অ্যাড করা আছে, তোমরা এটা একটু আলাদা রাখবা, তাহলে তোমরা আরেকটা পয়েন্ট পেয়ে যাবে। অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে কি করে, সে হলো নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি থাকে, মেমব্রেনের কাছাকাছি থাকে।
আর এই কোথায় থাকে, এ হলো তোমার প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাছাকাছি থাকে, কোষ ঝিল্লির কাছাকাছি থাকে। মানে এটা কি বুঝাচ্ছে, এটা বুঝাচ্ছে হলো ধরো তোমার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে কি হয়, আমি তোমাকে বলছি যে নিউক্লিয়াস থেকে শুরু হয়, শুরু হয়ে তোমার হলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে। এখন নিউক্লিয়াস কি করে, এখন যে রাইবোজোম, এই রাইবোজোমটা কে তৈরি করে, রাইবোজোমটা কিন্তু তোমার নিউক্লিয়াসই তৈরি করে। আরএনএ, আরএনএটা কে তৈরি করে, আরএনএটা তোমার নিউক্লিয়াসই তৈরি করে। ইভেন তোমার হলো এই যে আছে তোমার গ্লাইঅক্সিজম, পারঅক্সিজম, এইগুলাও তোমার নিউক্লিয়াস তৈরি করে। এখন নিউক্লিয়াস এই জিনিসগুলো তৈরি করতেছে, তৈরি করার পরে এগুলো কোথায় লেগে যায়, এগুলো তোমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রেখে লেগে হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে তৈরি করে, তাই তো। এখন কথা হলো যে নিউক্লিয়াসের কাছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওইখানেই তো নিউক্লিয়াস যেগুলো তৈরি করেছে ওইগুলো লাগার চান্স বেশি। অর্থাৎ দেখো নিউক্লিয়াস থেকে ওরা বের হয়েছে, বের হয়ে কাছাকাছি দেখতেছে কি এখানে এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওরা তো ওইখানেই লাগবে, ওরা তো কিছু দূর পার হয়ে কোষ ঝিল্লির কাছে যায় ওইখানে লাগবে না। এটা হলো কথা, এটা হলো বুঝার কথা। যে ওরা তো দূরে যাবে না, ওরা তো নিউক্লিয়াস থেকে বের হয়েছে, নিউক্লিয়াস থেকে ওরা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে ওরা ওইখানেই লেগে যাবে। ওরা আবার কিসের জন্য তোমার আরো রাস্তা ট্রাভেল করে আরো কোচ ঝিল্লি পর্যন্ত ওদের যাওয়া লাগবে, ওরা তো তোমার কোচ ঝিল্লি পর্যন্ত যাবে না, ওরা ওইখানেই লেগে যাবে। তো এর জন্য তোমার এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে হলো নিউক্লিয়ার মেমব্রেনের সংলগ্ন, অর্থাৎ ওর কাছাকাছিই থাকে। ওর কাছাকাছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে সেটা অমসৃণ হবে, কারণ নিউক্লিয়াস ওইগুলো তৈরি করে দিচ্ছে আর ওরা ওই কাছাকাছি লেগে গেছে। তো ওরা লাগতে 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 সব ফুরাই গেছে। তো তোমার ওই কোষ ঝিল্লি পর্যন্ত আর আসতে পারে না। তো কোষ ঝিল্লিতে যেটুকু আছে ওইটুকু ফাঁকা আছে, কারণ ওইখানে কিছু লাগার জন্য কিছু রাইবোজোম বেঁচে নেই। তো ওইটুকু ফাঁকা আছে, এই জন্য কোষ ঝিল্লির সংলগ্ন থাকে হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হলো একটা বোঝার জিনিস। তো এটা যদি তুমি নর্মালি জিনিসগুলো একটু বোঝো, একটু করে যদি ডিপ থিঙ্কিং করো, তাহলে এই জিনিসটা তুমি বের করতে পারবা। বা এইভাবে এখন আমার এই যে রাজা, তো রাজা যে ওয়ার্ডটা কেউ কাজে লাগাইতে পারো, রাজা ওয়ার্ডটা কেমনে কাজে লাগাবা, এই অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে রাজা, আর মুসলিম কি সে রাজা না। তাইলে কি যে রাজা হয় কি তার সব ভাবসাব কি রাজার মতো হয়, তাই তো। তো এইভাবে তোমরা মাথায় রাখতে পারো যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হলো কোষের নিউক্লিয়াসকে তোমার কোষের মস্তিষ্ক বলা হয়। অর্থাৎ একটা কোষ, একটা কোষের যে মাথা, মানে মানুষের যেমন মাথা আছে কোষেরও তেমন মাথা আছে, তো কোষের মাথাটা হলো নিউক্লিয়াস, অর্থাৎ একটা কোষের মাথা নিউক্লিয়াস। এখন একটা জিনিস কথা কি, তুমি যদি মানুষের মাথা থেকে মানে মানুষের থেকে যদি তুমি মাথাটা আলাদা করে দাও, তাহলে কিন্তু মানুষের আর কিছু থাকে না, মানুষ তো সাথে সাথে মারাই যাবে। মানে মানুষের কোনো অস্তিত্বই থাকবে না মাথা ছাড়া। অর্থাৎ একটা মানুষের পুরো বডি কিন্তু এই মাথা বা মস্তিষ্ক দিয়েই কন্ট্রোল করা হয়। তার মানে কি, একটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তার মস্তিষ্ক, তার মাথা। তেমনই ভাবে কোষের মস্তিষ্ক, কোষের মাথা হলো এই নিউক্লিয়াস। তো যে রাজা থাকে তার সম্পর্ক অলওয়েজ মাথার সাথে থাকবে, কখনো পার সাথে থাকবে না। এই জন্য কি এই যে নিউক্লিয়ার মেমব্রেন যে হলো তোমার হলো অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার সম্পর্ক কার সাথে থাকবে, তার সম্পর্ক নিউক্লিয়ার মেমব্রেনের সাথে থাকবে, কারণ মাথার সাথে থাকবে। কারণ সে রাজা, রাজার কাজ কি, রাজার কাজ সবসময় মাথার সাথেই থাকে, পার সাথে থাকে না। তার মানে কি সে কোথায় থাকবে, সে হলো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে থাকবে। এখন মসৃণ কি, তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে রাজা চলে গেছে, তার মানে বেঁচে থাকতেছে কি, বেঁচে থাকতেছে কোষ ঝিল্লি। কারণ আমি তোমাদেরকে বলছি সে নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে, তার মানে কোষ ঝিল্লি বেঁচে থাকতেছে, কোষ ঝিল্লিতে কে থাকবে, কোষ ঝিল্লিতে তোমার হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। তাহলে এই হলো 2 নাম্বার পয়েন্ট। তিন নাম্বার পয়েন্টে কি বলা আছে, 3 নাম্বার পয়েন্টে বলা আছে যে রাইবোজোম, অবশ্যই এর সাথে রাইবোজোম থাকে, আর এর সাথে থাকে না, তো এটা নতুন করে পড়ার কিছু নেই, এতটুকু আমরা জানি। 4 নাম্বার পয়েন্ট, এরা কিন্তু নতুন করে তুমি কিছু করবা না, নতুন করে তুমি জানা এভাবে রাজা দিয়েও মনে রাখতে পারো। রাজা দিয়ে কেন মনে রাখবো, মানে কিভাবে মনে রাখবো, রাজা, রাজা কি, রাজাদের জিনিসপত্র থাকে, ধন দৌলত এগুলো রাজার থাকে। আর মসৃণ কি, সে রাজা না, রাজা সে হলো ধরো ফকির, তো ফকিরের থাকে না। তো এই জন্য মসৃণে কি আছে, মসৃণে রাইবোজোম থাকবে, ধন দৌলত, তার ধন দৌলত। অমসৃণের ধন দৌলত হলো তোমার রাইবোজোম, তার রাইবোজোম আছে, তার গ্লাইকোজোম আছে, তার আরএনএ আছে, কিন্তু মসৃণের কিছুই নেই, কারণ সে ফকির। বুঝছো, এই জন্য সে রাজা। দেন ফোর্থ পয়েন্ট কি, ফোর্থ পয়েন্ট হলো কিছু এর ভিতরে কি থাকে, এর ভিতরে তোমার সিস্টার্ন। এটা মূলত মানে মসৃণ মূলত এই হলো ধরো 3টা অংশ থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো ওই 3টা অংশ মধ্যে সিস্টার্নি আর টিউবিউল, এই দুইটা জিনিস দিয়ে মূলত তোমার এই দুইটা জিনিস দিয়ে তোমার মূলত হলো কি অমসৃণ তৈরি হয়। আর মসৃণ কি দিয়ে তৈরি হয়, মসৃণ হলো তোমার হলো ভেসিকল, ভেসিকল আর টিউবিউল দিয়ে তৈরি হয়। এখন এইটা কেমনে মনে রাখবে, এটা মনে রাখার উপায় হলো তোমার এই রাজা। কেমনে মনে রাখবো রাজা, তা আমি তোমাদেরকে বলছি কিভাবে পড়তে, এই পয়েন্ট গুলো এইভাবে পড়তে, আমি যেই সিকোয়েন্সে করি ওই সিকোয়েন্স, সিস্টার্নি ভেসিকল ভ্যাকুওল, সিস্টার্নি ভেসিকল টিউবুল, সিস্টার্নি ভেসিকল ভ্যাকুওল, সিস্টার্নি ভেসিকল টিউবুল, এইভাবে পড়তে। তোমরা অলওয়েজ এই সিকোয়েন্সে পড়ো, এই সিকোয়েন্সে পড়ায় অনেক লাভ আছে। তো ওই লাভটা আছে যে প্রথমের গুলো আছে লাস্টেরটা নেই, তাহলে ভ্যাকুওল নেই, টিউবুল আছে। মানে এই পার্থক্যটা তোমরা এইভাবে পড়লে পারবা। আরেকটা জিনিস যে এই পয়েন্টটাও তোমরা এইভাবে পড়লে বুঝবা। কেমনে বুঝবা, এ রাজা, তো রাজার ক্ষেত্রে কি হয়, রাজার ক্ষেত্রে কিন্তু উপরের জিনিসগুলা থাকে না, আর যে ফকির মানে ফকির টাইপের তার কিন্তু সব নিচের জিনিস থাকে। এখন তুমি উপর থেকে কেমনে বলছো, তোমার উপরে সিস্টার্নি আছে, তারপরে ভেসিকল আছে, তারপরে ভ্যাকুওল আছে। এখন কথা হলো এই যে টিউবিল, টিউবিল কিন্তু দুইটার ক্ষেত্রে কমন। কেন টিউবিল দুইটার ক্ষেত্রে কমন, কারণ টিউবিল নতুন জিনিস,
টিউবিল কি নতুন জিনিস, কারণ কি এই যে টিউবিল জিনিসটা এটা কিন্তু গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে কমন না, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নতুন জিনিস। যেহেতু সে নতুন জিনিস সেহেতু সে দুইজনের ভিতরেই থাকবে, টিউবিল দুইজনের ভিতরে থাকবে, কারণ কি সে হলো একটা নতুন জিনিস, সে কিন্তু কোনো পুরনো জিনিস না, সে গলগি বডির সাথে তার কোনো মিল নেই, এই জন্য কি সে হলো দুইজনের ভিতরে থাকবে, সে অমসৃণেও থাকবে মসৃণেও থাকবে, সে একটা পুরো নতুন জিনিস। কিন্তু কাহিনী করবে কি, কাহিনী যে এই দুইজন, এখন এই দুইজন পুরাতন জিনিস, অর্থাৎ সিস্টারনি ভেসিকুলাম এই দুইটা কিন্তু কমন, এটা হলো ইসের ভিতরে আছে, অর্থাৎ গলগি বডির ভিতরে আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে আছে। তো তুমি প্রথমে মাথায় রাখবা যে দুইটার ভিতরে একটা জিনিস কমন আছে, কি কমন আছে, টিউবিল কমন আছে। কেমনে মনে রাখবা, টিউবিল হলো নতুন জিনিস, অর্থাৎ এই জিনিসটা হলো গলগি বডির নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, যেহেতু সে নতুন জিনিস তাই সে দুইজনের ভিতরে থাকবে। এখন এই দুইটা কেমনে মনে রাখবে, এই দুইটা মনে রাখার টেকনিক হলো রাজা। রাজা কি, ধরো আমরা উপর থেকে পড়ে আসতেছি, উপর থেকে পড়ে আসলে আমাদের প্রথমে সিস্টার নিয়ে আসে না ভেসিকুলার আসে, অবশ্যই সিস্টার নিয়ে আসে তারপরে ভেসিকুলার আসে। তো আমার অপশন আছে দুইটা, সিস্টার নিয়ে আর ভেসিকল। তো রাজা অবশ্যই কি, রাজা অবশ্যই উপরের জিনিসটা নেবে, রাজা কখনো নিচের জিনিস নেবে না। এই জন্য রাজা কারে নিচে, রাজা হলো তোমার সিস্টার নিয়ে নিচ্ছে, তাহলে বেঁচে থাকতেছে কি ভেসিকল, সে হলে প্রকৃতির জন্য পড়ে আছে, মসৃণের জন্য পড়ে আছে। এই জন্য কি সিস্টারনির জন্য কি আছে, সিস্টারনির জন্য তোমার অমসৃণ আছে, আর হলো ভেসিকলটা কার জন্য পড়ে আছে, মসৃণের জন্য পড়ে আছে। এই হলো বিষয়, তার মানে এই অমসৃণ হলো সিস্টারনি আর টিউবিল দ্বারা করতে, টিউবিল দুইটার ক্ষেত্রেই কমন, আর টিউবিল নতুন জিনিসের জন্য কমন। আর হলো কি, আমরা যখন পড়ি আমরা কেমনে পড়ি, সিস্টারনি ভেসিকল টিউবিল, আগে সিস্টারনি পড়ি তারপরে ভেসিকল পড়ি, এই দুইটার ভিতরে একটা নেওয়া লাগবে, সিস্টারনি আর ভেসিকলের মধ্যে একটা নেওয়া লাগবে। যেহেতু সিস্টারনি উপরে আছে আর অমসৃণ হলো রাজা, রাজা অবশ্যই উপরের জিনিস নেবে, এই জন্য রাজা কি নিছে, রাজা হলো তোমার সিস্টারনি নিছে, কারে নাই নাই ভেসিকলে নেয়, এই হলো কথা। আর ভেসিকল যেহেতু পড়ে আছে মসৃণ নিয়ে নিছে, এই হলো তোমার আরেকটা পয়েন্ট। তারপরে নেক্সট তোমার কি প্রোটিন আছে, নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হলো ধরো 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট কি, 5 নাম্বার পয়েন্ট হলো এই হলো নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়। এখন কথা হলো এটা হলো তুমি 2 নাম্বার পয়েন্টে মনে রাখবা, তুমি অলরেডি বলে দিছো কি হলো যে এটা হলো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কেন থাকে তোমাদেরকে অলরেডি বুঝাই দিছে। তো এই 2 নাম্বার পয়েন্টে 5 নাম্বার পয়েন্ট বানাবা, কিভাবে বানাবা, এখানে বলা আছে যে নিউক্লিয় পর্দা যা নিউক্লিয়ার মেমব্রেন তা, নিউক্লিয় পর্দা লিখবা না, নিউক্লিয়ার মেমব্রেন লিখবা, নিউক্লিয়ার মেমব্রেন থেকে সৃষ্টি হয়, মেমব্রেন থেকে সৃষ্টি হয়। কেমনে মনে রাখবে, এই যে 2 নাম্বার পয়েন্ট, কারণ কি এ হলো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে থাকে, তার মানে কি নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যেহেতু থাকে তার মানে এর সৃষ্টিটাও হবে কোথা থেকে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে এর সৃষ্টিটা হবে, বুঝছো, নিউক্লিয়ার মেমব্রেন থেকে এর সৃষ্টিটা হবে, এই হলো কথা। এখন কথা হলো মূলত তোমার এখানে অমসৃণ নিউক্লিয়ার মেমব্রেন থেকে সৃষ্টি হবে, আর মসৃণ হলো তোমার কোষ ঝিল্লি থেকে সৃষ্টি হবে, জিনিসটা এরকম না। জিনিসটা কি এরকম জানো, জিনিসটা আসলে তোমার সব মেমব্রেনই তোমার ইটা তৈরি করতে পারে, অর্থাৎ অর্থাৎ কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব মেমব্রেন তৈরি করতে পারে, অর্থাৎ সব মেমব্রেন তোমার অমসৃণ তৈরি করতে পারে। বাট এখানে তোমার পার্থক্যে শুধু নিউক্লিয়ার মেমব্রেনকে মেনশন করা হয়েছে, বাট তুমি কিন্তু মানে তোমার মাথায় রাখা লাগবে এটা আসলে তোমার এরকম মনে হতে পারে যে ভাই আচ্ছা ঠিক আছে, তোমার আপনার অনেক ঝিল্লি থেকে তো ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়, তাহলে নিউক্লিয়ার ঝিল্লি থেকে অমসৃণ হলো আর বাকি যারা বেঁচে থাকলো তাদের থেকে মসৃণ হলো, এটা ভুল কথা। তোমার সব ঝিল্লি থেকে অমসৃণ সৃষ্টি হয়, বাট এখানে তোমার বলছে যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে সৃষ্টি হয়। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এটা মনে নাও রাখতে পারো, তোমরা এমনি মাথায় রাখবা যে সব ঝিল্লি থেকে সৃষ্টি হয়, তাহলে তোমার ঝিল্লি কি নিউক্লিয়ার মেমব্রেন প্লাজমা মেমব্রেন এইগুলা থেকে হলো তোমার অমসৃণ সৃষ্টি হয়। তুমি যদি পয়েন্টে এটাও লিখো তাও কোনো ঝামেলা নেই। তো এটাও তোমার মুখস্থ করার কিছু না, আমি অলরেডি তোমাকে বলে দিচ্ছি যে কাদের থেকে উৎপত্তি হয়, কোথা থেকে, ঝিল্লি থেকে উৎপত্তি হয়। 5 নাম্বার পয়েন্টে তুমি দেখলা যে তোমার হলো কোষ ঝিল্লি ও নিউক্লিয়াস ঝিল্লি থেকে উৎপত্তি হয়, সেটা তুমি 5 নাম্বার পয়েন্টে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। এখানে নিউক্লিয়ার মেমব্রেন শুধু বলা আছে, আর তুমি যদি সাথে কোষ ঝিল্লি অ্যাড করো কোনো প্রবলেম নেই, কারণ আমি তোমাদেরকে পড়াইছি যে ঝিল্লি থেকে তৈরি হয়, সব ঝিল্লি থেকে তৈরি হয়, সব ঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, সব ঝিল্লি থেকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। মসৃণ, তো মসৃণ কি থেকে তৈরি হবে, মসৃণ হলো তোমার ঝিল্লি থেকে তৈরি হয় না, প্রথমে তোমার অমসৃণটা তৈরি হলো, মানে কি বলবো, এখানে তোমার বলা আছে মানে প্রথমে তোমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামই তৈরি হয়, তৈরি হয়ে দেন ওটার সাথে জিনিসপত্র লিখে অমসৃণ হয়। বাট এই পয়েন্টে একটু ঘাবলা আছে, পয়েন্টটা প্রথমে তোমার শুধু নিউক্লিয়ার মেমব্রেনের কথা বলছে, কিন্তু 2টা মেমব্রেন হবে। এন্ড এখানে just উল্টা কথা বলছে, উল্টা কথা বলতে ধরো তোমার ইসের সাথে, ধরো তোমার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সাথে ধরো এরকম রাইবোজোম লাগলো লিখে 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 অমসৃণ হয়ে গেল। এখন ধরো রাইবোজোমের এখন প্রোটিন সংশ্লেষ করা লাগবে, নিউক্লিয়াস ওরে দিছে, নিউক্লিয়াস হলো সংকেত পাঠায় যে যাও তুমি প্রোটিন সংশ্লেষ করো, তখন তো সে আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থেকে প্রোটিন তৈরি করতে পারবে না, সার একটা ফাঁকা জায়গা লাগবে। তো তখন কি হবে, সে এখান থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে ফাঁকা জায়গায় যে প্রোটিন তৈরি করবে। তার মানে কি এই যে এই জায়গা থেকে সে চলে গেল, ওই জায়গাটা কিন্তু আবার মসৃণ হয়ে গেছে। দেন আরএনএ যখন প্রোটিন সংশ্লেষ করা লাগবে তখন কি হবে, মানে কিছু কিছু আরএনএ থাকবে, তারা কি করবে, তারা আবার চলে যাবে, তার মানে কি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। গ্লাইঅক্সিজম যখন ওর কাজ করা লাগবে তখন ও আলাদা হয়ে যাবে। তো কি হয়েছে, একটা পর্যায়ে ওরা আবার কি হয়েছে, ওই জায়গাটা আবার মসৃণ হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। দেন আবার ওদের কাজ শেষ হয়ে গেলে ওরা এসে আবার লিখে যাবে, এইভাবে চলতে থাকে। তো ওরা জিনিসটা একটু মানে অন্যরকম টাইপের পয়েন্টটা করছে, তো যেহেতু একটা পয়েন্ট আমার লাগবে তাহলে মাথায় রাখবা যে ঝিল্লি থেকে, ঝিল্লি থেকে হলো তোমার হলো অমসৃণ তৈরি হয়,
আর এই অমসৃণ থেকে আরিয়ার থেকে এসিয়ার তৈরি হয়, মানে অমসৃণ থেকে তোমার মসৃণ তৈরি হয়। এই জিনিসটা এটা পয়েন্টে বলছে, কেন বলছে আমি তোমাদেরকে মোটামুটি একটু বোঝানোর ট্রাই করলাম। এখন আরিয়ার এসিয়ার কি, আরিয়ার কি তোমার এটাকে, এগুলো আসলে ইংলিশ টার্ম। অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একে ইংলিশে তোমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তোমাকে ইংলিশে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরিয়ার, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এসিয়ার, এই জিনিসটা। তো তোমার এটা বলছে যে অমসৃণ থেকে স্মুথ হলো মসৃণ তৈরি হয়, কেমনে তৈরি হয়েছে জিনিসপত্র আলাদা। ওই জন্য ওরা এই পয়েন্টটা দিছে, বাট এই পয়েন্টটা অতটা লজিক্যাল কোনো পয়েন্ট না। পাঁচ গেল, দেন 6 নম্বর, 6 নম্বর পয়েন্টে কি কাজ। তো কাজ কি, অমসৃণের কাজ কি, অমসৃণের কাজ কি জানি আমরা, প্রোটিন, প্রোটিন প্লাস এনজাইম সংশ্লেষ। সেটা তোমাদেরকে আমি আগেই পড়াইছি, এটা তোমাদেরকে নতুন করে পড়ানোর কিছু না, আমি আগেই তোমাদেরকে এটা পড়াইছি। প্রোটিন আর এনজাইম, আর ও কি সংশ্লেষ করে, প্রোটিন আর এনজাইম বাদে যা আছে, প্রোটিন আর এনজাইম বাদে কি আছে, লিপিড আছে, লিপিড সংশ্লেষ করতেছে। কি আছে, হরমোন আছে। এই যে এনজাইম, এনজাইমের ভাই হরমোন, এখানে তো এনজাইম হরমোনকে আনি না, তাহলে হরমোন কি রাগ করে এদিকে চলে গেছে, হরমোন আছে। আর কি আছে, লিপিড থাকলো, হরমোন থাকলো, আর কি আছে, আরেকটা জিনিস যে আমরা যে প্রোটিন আছে, প্রোটিনের বিপরীতে কি থাকে, শুধু তো লিপিড থাকে এরকম না, শর্করা থাকে। লিপিড হলো, তাই শর্করা কথায় গেল, শর্করা, শর্করা কি, এখন শর্করার আবার একটা কি, ও নিজে কখনো আসে না, ওর মানে প্রকার ভেদে পাঠায়। তো এক জায়গায় পলিস্যাকারাইডে পাঠাইছে, এক জায়গায় সেলুলোজে পাঠাইছে, এখানে কারে পাঠাইলো, এখানে তোমার গ্লাইকোজেনে পাঠায়, গ্লাইকোজেনে পাঠাইছে। তো এদেরকে সংশ্লেষ করে এনজাইমের ভাই, এনজাইম এখানে আছে এই জন্য হরমোন আছে, প্রোটিন এখানে আছে এই জন্য লিপিড আর গ্লাইকোজেন এই ওইখানে আছে। এই হলো মূলত কাজ। তো এখানে আরো দুইটা কাজ বলা আছে, তো এই দুইটা কাজ কেমনে তোমরা মনে রাখবা। তো তোমার যদি 5টা পয়েন্ট সিকিউতে বলে তাহলে তুমি এই 5টা লিখে দিলে, আর বাড়ানোর দরকার নেই। বাট যদি এমসিকিউতে এই জিনিসগুলো আসে তাহলে এই দুইটা পয়েন্ট কেমনে মনে রাখে, এই দুইটা পয়েন্ট মনে রাখার কি, এখানে আর দুইটা কথা বলা আছে। অমসৃণের দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে, কি, লাইসোজোম উৎপাদন, লাইসোজোম উৎপাদন, আর একটা বলা হয়েছে হলো ক্যালসিয়াম, ক্যালসিয়াম যুক্ত, তো ক্যালসিয়াম সঞ্চয় করে, সঞ্চয় করে। এখন কথা হলো এই দুইটা কেমনে মনে রাখে, এই দুইটা মনে রাখার টেকনিক হলো রাজা। কেন রাজা, অমসৃণ রাজা, মসৃণ হলো ফকির। এখন কথা হলো এই যে তুমি এই যে বইতে তুমি অঙ্গাণু পড়ছো, তো অঙ্গাণুর ভিতরে বোল্ড করে কার নাম লেখা আছে, লাইসোজোমে লেখা আছে। এখানে তোমার এর বিপরীত পয়েন্ট হলো অমসৃণের ক্ষেত্রে কি করে, এ হলো তোমার স্ফেরোজোম উৎপন্ন করে, স্ফেরোজোম উৎপন্ন করে। এখন আমার আমার কাছে তোমার প্রশ্ন হলো যে এই যে স্ফেরোজোম, এই হলো লাইসোজোমের বিপরীত জিনিস, অর্থাৎ প্রাণীতে আমরা লাইসোজোম পাবো আর উদ্ভিদে হলো কি স্ফেরোজোম পাবো। এখন কথা হলো এই যে বইতে তোমার কোনো জায়গায় কি বোল করে স্ফেরোজোম নিয়ে একটা পুরা দিয়ে আছে, একটা পুরা পয়েন্ট কোনো জায়গায় স্ফেরোজোমের কথা বোল করে বলা আছে, এই লাইসোজোমের ভিতরে তোমার স্ফেরোজোমের কথা বলা আছে। তার মানে কি এই গুরুত্বের দিক থেকে লাইসোজোমের গুরুত্বটা বেশি। এর মানে একটা রাজা রাজা ভাব আছে। তো রাজা কি, রাজা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তারই তো নিবে, তাই না। লাইসোজোম আর স্ফেরোজোম আছে, রাজা কারে নেবে, রাজা অবশ্যই লাইসোজোম নেবে, কারণ ওই বইতে একদম লাইসোজোম নিয়ে একটা পুরো একটা প্যারা লেখা আছে। বাট ওই কি স্ফেরোজোম কি, ওই লাইসোজোমের ভিতরে 2-3 লাইন লেখা আছে, স্ফেরোজোম নেই, তার মানে ইম্পর্টেন্স লাইসোজোমের বেশি। এর জন্য লাইসোজোমটাই রাজা উৎপন্ন করতেছে, আর কি স্ফেরোজোম যেটা কি ফকির মসৃণ উৎপন্ন করতেছে, কারণ ওর জন্য স্ফেরোজোমটাই বাদ আছে। দেন হলো ক্যালসিয়াম সঞ্চয়, আর এর ক্ষেত্রে উল্টা পয়েন্ট হলো ক্যালসিয়াম মুক্ত করে। এখন কথা হলো সঞ্চয় আর মুক্ত, এটা কেমনে মনে রাখবো, এটাও রাজা দিয়ে মনে রাখবো। কিভাবে, রাজা, যারা রাজা থাকে তারা কি করে, তারা কি কারণে ছেড়ে দেয়, ধরো মানে মূলত কি, যদি তোমার কেউ রাজার সাথে খারাপ ব্যবহার করে বা একটুকুটা ভুল করে, রাজা কি করে, একদম ধরে একদম গর্দান নিয়ে নেয়। সেম ওয়ে কি সেই রাজাটা কি করে, এই যে ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে কি করে, ক্যালসিয়ামকে একদম ধরে রেখে দেয়। অর্থাৎ রাজা কারণে ছাড়ে না, এটা হলো মূল কথা, রাজা কারণে ছাড়ে না, রাজা একদম সবাই একদম ধরে একদম গদ্দান দিয়ে দেয়, এরকম একটা অবস্থা। তো ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম হলো ধরো এরকম একটা তো সে কি করবে, ক্যালসিয়ামের সঞ্চয় করবে, সঞ্চয় করা বলতে ক্যালসিয়ামের রেখে দেবে। ওই জিনিসটা বুঝতে যে রাজা কারোরে ছাড়ে না। এতটুকু যদি তোমরা বুঝো যে রাজা কারোরে ছাড়ে না, একটু ভুল করলে রাজা তারে গদ্দান দিয়ে দেয়, তারে ছাড়বে না, সে নিজে বলে যে আমি তোরে ছাড়বো না, এরকম একটা অবস্থা। তো এইটুকু যদি বুঝো তাহলে বুঝতে পারো যে ক্যালসিয়াম, এখন ক্যালসিয়ামের দুইটা জিনিস হতে পারে, হয় রেখে দেবে নাই ছেড়ে দেবে, অর্থাৎ মুক্ত করবে না সঞ্চয় করবে, ভালোবাসে। বাট বাংলা ভাষায় কি হয়, রেখে দেবে নাই ছেড়ে দেবে। তো রাজা যেহেতু কারোরে ছাড়ে না, তার মানে কি সে রেখে দেবে, কারে রেখে দেবে, ক্যালসিয়ামে রেখে দেবে। তাহলে আর কি বাদ থাকতেছে, আর নেক্সট মানে আর কোন অপশনটা বাদে, ছেড়ে দেওয়ার অপশন। তো ছেড়ে দেবে কে, মসৃণ হলো ক্যালসিয়ামকে ছেড়ে দেবে, এই হলো কথা। এইভাবে মনে রাখতে পারো এরকম। তাছাড়া আরেকভাবে মনে রাখতে পারো যে অমসৃণ, অমসৃণের গায়ে কি থাকে, রাইবোজোম, গ্লাইকোজোম, আরএনএ, এগুলো অমসৃণের গায়ে থাকে, অর্থাৎ সেইগুলাকে রেখে দেয়। তার মানে সে যদি এগুলাকে রাখতে পারে, তার মানে ক্যালসিয়ামকেও রাখতে পারে। আর মসৃণ কি, সে কাউকে রেখে দেয় না, সবাইকে ছেড়ে দেয়। তাহলে সে যদি সবাইকে ছেড়ে দেয় তাহলে ক্যালসিয়ামকেও ছেড়ে দেবে, এইভাবে মনে রাখতে পারো। এই হলো তোমার 5টা পয়েন্ট। এখানে আমার মনে হয় না যে তোমরা 5টা পয়েন্টে তোমার তেমন কিছু মুখস্থ করা লাগবে, যদি তোমরা মানে আমার পড়াগুলো প্রপারলি বুঝো, প্লাস হলো যদি এই রাজা জিনিসটার সাথে মিলাই মিলাই পড়তে পারো, 1-2 বার প্র্যাকটিস করলে তোমাদের মাথায় চলে আসবে। এই রাজা ছাড়াই এই মানে অমসৃণ আর মসৃণের পার্থক্য করার মতো
আর কোনো জিনিস আমি খুঁজে পাইনি, এটাই সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়ে। একটু অন্য টাইপের আছে বাট ইজি আছে, একটু ফিল নিয়ে পড়তে পারবা, ই করে পড়তে পারো, তো রাজাটা মাথায় রেখে কিন্তু তোমরা পার্থক্যটা প্রপারলি পড়তে পারবা। এই হলো কথা। আর যদি প্রপারলি যদি জিনিসগুলো প্রপারলি বুঝো আর রাজাটা মাথায় রাখলে কমপ্লিট হয়ে যাবে। এই হলো মূলত আমার এন্ডোপ্লাজমিক মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টপিক। তো এই পার্ট 1 আর পার্ট 2 ভিডিওর মধ্যে কিন্তু আমি অলরেডি তোমাদের গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, তিনটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু ডিসকাস করে ফেলছি। তো নেক্সট ক্লাসে আমি মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড এই দুইটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।